স্যার আজকে কি করাবেন? ট্রানজিস্টার আগের দিন যেটা হচ্ছিল সেটারই একটু কন্টিনিউশন হবে। ঠিক আছে স্যার। হুম। অনেকে জয়েন করবে, এই হচ্ছে সমস্যা। আমরা কজন আছি? 4 জন আছি। সুভাশিস বলে ছেলেটি জয়েন করবে। ঠিক আছে। আচ্ছা দেখো তো, আমরা যেটা পড়ছিলাম, ঠিক আছে, সেটা নিয়ে আমরা আজকে একটুখানি এগোবো। তো আগের দিন আমরা ট্রানজিস্টার নিয়ে পড়েছিলাম, ঠিক আছে, ট্রানজিস্টার নিয়ে পড়েছিলাম আগের দিন। এবার এই ট্রানজিস্টারের আমরা বেসিক মোডস অফ অপারেশন গুলো দেখছিলাম। মোডস অফ অপারেশন, মোডস অফ অপারেশন। এবার এই মোডস অফ অপারেশনস এর মধ্যে আমি যে ভাগগুলো করেছিলাম সেটা হচ্ছে খানিকটা এইরকম। একটা হচ্ছে কমন বেস, ঠিক আছে, একটা হচ্ছে কমন, বলো নাম বলো, কমন এমিটার, আরেকটা কি ছিল? সিই মোড, কমন এমিটার মোড, হ্যাঁ, আরেকটা কি ছিল সিই বলো? মোড, হ্যাঁ, স্যার আরেকটা কমন সিসি কালেক্টর। মোড। কমন কালেক্টর। দেখো সাউন্ডটা কি আর একটু জোরে মানে স্লো হ্যাঁ, আসছে শুনতে একটু। পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে? বলো। হ্যাঁ সাউন্ড অনেক জোরে আছে স্যার, আপনার ঠিকই আছে। হুম হুম, ঠিক আছে। এবার দেখো তো, আমরা একটা জেনারেল ট্রানজিস্টরকে আমরা একটা সিম্পল সার্কিটরি হিসাবে ভাবি। দেখো ফার্স্ট অফ অল কমন বেস মোডটাকে যদি আমি দেখি, কমন বেস মোডটাকে যদি আমি দেখি, সেটা অ্যাকচুয়ালি কিরকম, মানে আমাদের কাছে আইডিয়া ছিল যে আমার কাছে একটা ট্রানজিস্টরের সিম্বল কিরকম হয়, একটা এনপিএন ট্রানজিস্টরকে খানিকটা এরকম দেখতে হয়, তাই তো? একটা এনপিএন ট্রানজিস্টরকে এরকম দেখতে হয়, যেখানে 3টে পিন থাকে, তাই তো? একটা পিনের নাম আমরা দিই কালেক্টর, একটা পিনের নাম দিই বেস, আর একটা পিনের নাম দিই এমিটার। এবার এনপিএন মানে হচ্ছে কি, মোচাটা বাইরের দিকে থাকে, তো এটা হচ্ছে এন, বেসটা থাকে পি, আর এটা থাকে এন। এবার কমন বেস মানে হচ্ছে কি, এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে যেখানে বেস পয়েন্টটা বোথ কালেক্টর এবং এমিটারের সাথে কানেক্টেড থাকে। তার মানেটা কি, এই ফিগারটাকে যদি আমি একটু মডিফাই করি, মডিফাই করলে কিরকম দেখতে পাবো দেখো, মানে আমি চাইছি বেসটা কমন হোক, তার মানে ছবিটা এরকম হবে, এরকম, এইদিকে এমিটার আর এদিকে কালেক্টর, এরকম, এরকম, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি ঘটনাটা ঘটাই, এক্ষেত্রে আমরা যে কমন কানেকশনটা করি সেটা হচ্ছে একটা দিককে আমরা বলি ইনপুট সাইড, আর একটা দিককে আমরা বলি আউটপুট সাইড। তো আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে জেনারেলি কালেক্টর যেদিকটা থাকে সেদিকটাকে আমরা আউটপুট হিসেবে কনসিডার করি, যেদিকে কালেক্টর থাকে সেই জায়গাটাকে আমরা আউটপুট হিসেবে কনসিডার করি। তো এইখানে এই যে কালেক্টর টার্মিনালটা, এর জন্য এই দিকটা, সাপোজ দিস ইজ দি কালেক্টর টার্মিনাল, সাপোজ দিস ইজ দি বেস টার্মিনাল, and suppose this is the emitter terminal. এবার
এই কালেক্টর টার্মিনালে কিভাবে কানেকশন করা হয়? জেনারেলি আমরা জানি যে এনপিএন ট্রানজিস্টরের জন্য কানেকশনটা করার সময় আমরা কারেন্টের ফ্লোটাকে কনসিডার করি। মানে ধরো কোন দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, মানে কালেক্টরের দিকে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, বেসের দিকে এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আর তার জন্য এমিটারে এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই কারেন্টের সিকোয়েন্সটা আমরা কোত্থেকে পেয়েছিলাম আইডিয়া? আমরা একটা আইডিয়া পেয়েছিলাম যে এমিটার কারেন্ট ইজ বেসিক্যালি দ্য সামেশন অফ কালেক্টর কারেন্ট এন্ড বেস কারেন্ট। এই ফান্ডামেন্টাল ইকুয়েশনটার জন্য বা এই ফান্ডামেন্টাল ইকুয়েশনটা থেকে আমরা এই ফিগারগুলোকে সব ড্র করি। এই যে ফান্ডামেন্টাল ইকুয়েশন, তো এই ফান্ডামেন্টাল ইকুয়েশনটা কালেক্টর কারেন্টের ডাইরেকশনটা কোন দিক থেকে এদিক থেকে এদিকে। তার মানে এই দিক থেকে এইদিকে হওয়ার জন্য আমাকে এখানে যদি একটা ব্যাটারি লাগাতে হয়, তো ব্যাটারির পোলারিটি এরকম লাগাতে হবে, তবে গিয়ে কারেন্টের ফ্লোটা এই ডাইরেকশনে হবে। তো সিমিলারলি যদি আমি একটা এমিটারের কথা দেখি, যেখানে আমরা ইনপুট ইউজ করি, আমি বলেছিলাম ইনপুট মানে কি? ইনপুট মানে হচ্ছে কোনো একটা এক্সটার্নাল সিগন্যাল, ঠিক আছে? ইনপুট মানে কি? ইনপুট মানে হচ্ছে এক্সটার্নাল সিগন্যাল। ইনপুট অর যেটাকে আমরা কি বলেছিলাম, এক্সটার্নাল সিগন্যাল। কোনো একটা বাইরে থেকে আমি একটা সিগন্যাল দিচ্ছি, সেটা এক্সটার্নাল সিগন্যাল। এবার এই এক্সটার্নাল, এক মিনিট দাঁড়াও, এক্সটার্নাল সিগন্যাল স্যার এখানে আইসিটা ভিতরের দিকে যাচ্ছে কেন? এই রে, দেখো বাবা, একটুখানি ক্লাসগুলো মন দিয়ে করো, বুঝলে? আর রিভিশন গুলো ভালো করে দাও, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু একটুখানি চিন্তা ভাবনা করে করো। হ্যাঁ, কেন ভেতর দিকে যাচ্ছে? তার মানে হচ্ছে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। একটা এনপিএন ট্রানজিস্টরের আমি তোমাদের বলেছিলাম যে একটা সিম্পল ভাবে যদি আমি বোঝার চেষ্টা করি, এরকম একটা শর্ট সার্কিটেড পাথ হবে, ঠিক আছে? ধরো এইদিকে যদি আমি এটাকে ভাবি, এই দিকটা যদি ভাবি, এটা হচ্ছে আমার কাছে বেস কারেন্ট আইবি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার কাছে কালেক্টর কারেন্ট আইসি, এবং তার ফলেই এদিকে কারেন্টের ফ্লো হচ্ছে আইই, ঠিক আছে? তো এইটা সিম্বল থেকে আমরা এরকম ভাবে বুঝতে পারি একরকম ভাবে, যদি এনপিএন ট্রানজিস্টর নিই, কিন্তু এই ছবিটাই উল্টো হয়ে যাবে। মানে কি রকম হবে? এই ছবিটাই উল্টো হয়ে যাবে, এই ছবিটাই উল্টো হয়ে যাবে। একটা এমিটার কারেন্ট ঢুকবে আর দুদিকে কালেক্টর কারেন্ট বেরিয়ে যাবে। এদিকে কালেক্টর কারেন্ট বেরিয়ে যাবে, এদিকে বেস কারেন্ট বেরিয়ে যাবে। দিস ইজ ফর পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর, এন্ড দিস ইজ ফর এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে? কেন ঢুকছে তার কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে, এই ডিভাইসটার মধ্যে দিয়ে সার্কিট কানেকশনটা এইরকমই। মানে ধরো তুমি একটা ডায়োডকে যেভাবে পড়েছিলে, এদিকটা যদি অ্যানোড হয়, এদিকটা যদি ক্যাথোড হয়, তার মানে কারেন্টটা এদিক দিয়েই ঢুকবে আর এদিক দিয়েই বেরোবে, ঠিক আছে? উল্টো পথে পসিবল নয়। তো একটা এনপিএন ট্রানজিস্টর যদি থাকে, তাহলে তাকে এইভাবেই কানেকশন করতে হবে সার্কিটে, বা তার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা এইভাবেই হবে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা জিনিসকে একটা সুইচ হিসেবে ভাবি, ঠিক আছে? এই যে সেমিকন্ডাক্টর যে আমরা পড়ছি, এগুলো অ্যাকচুয়ালি আমরা সেমিকন্ডাক্টরকে সুইচ হিসেবে পড়ছি, ঠিক আছে? তো এটা এই সার্কিটের মধ্যে এটাই কারেন্টের ডাইরেকশন আর কি, ফ্লো। বুঝতে পেরেছো? এবার দেখো, যদি আমি এই দিকটা দেখি, ইনপুট সিগন্যালের ক্ষেত্রে দেখো, ইনপুটের ক্ষেত্রে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে আছে? আইই কারেন্টটা দেখো বাইরের দিকে ফ্লো হচ্ছে, মানে এদিক থেকে এদিকে। তো এই কারেন্টের ডাইরেকশনটা মেনটেন করার জন্য আমাকে এখানে একটা ভোল্টেজ সোর্স কানেকশন করতে হয়, এইরকম। দেখো এই পোলারিটিতে ভোল্টেজ সোর্স যদি লাগানো হয়, তবেই কারেন্টের ডাইরেকশনটা এদিক থেকে এদিকে পসিবল হবে, ঠিক আছে? আর এই দুটো পয়েন্টকে আমাদের জুড়ে দিতে হয়। দিস ইজ দি ভেরি বেসিক সার্কিট অফ এই ট্রানজিস্টর কানেক্টেড ইন ই মোড, সিবি মোড, ঠিক আছে? দেখো এইটাতে কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো, কারণ এর উপরই সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবার আমি কয়েকটা পয়েন্ট এর মধ্যে অ্যাড করব, যে পয়েন্টগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, ঠিক আছে? একেবারে হয়তো এট এ টাইম হবে না। যেমন ফর এক্সাম্পল একটা পয়েন্ট আমি অ্যাড করছি, যে এই ভোল্টেজটাকে আমরা বলি ভিসিসি, এই ভোল্টেজটাকে আমরা বলি ভিইই, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি কালেক্টর রেজিস্ট্যান্স আরসি। আর এই কালেক্টর রেজিস্ট্যান্সে ভিসিসির জন্য যে ভোল্টেজ ড্রপটা হয় বিকজ অফ আইসি, এটাকে বাদ দিলে এখানে একটা ভোল্টেজ ড্রপ পাওয়া যায় বিটুইন ভিসি অ্যান্ড ভিবি, যেটাকে আমরা বলি ভিবিসি অথবা ভিসিবি, যাই হোক। কালেক্টর টু বেস ভোল্টেজ, কালেক্টর টু বেস ভোল্টেজ যেটা ট্রানজিস্টরের কালেক্টর এবং বেসের মধ্যে অ্যাপ্লাইড হচ্ছে, ঠিক আছে? দ্যাট ইজ নট ইকুয়াল টু ভিসিসি, ভিসিসির সঙ্গে যা ইকুয়াল না। সিমিলারলি আরেকটা ভোল্টেজকে আমরা প্লট করি, দ্যাট ইজ ভিবিই, দ্যাট ইজ বেস টু এমিটার ভোল্টেজ, ঠিক আছে? which is not equal to VEE। এটা কি হয়? ইনপুটের সঙ্গে ইনপুটটা আমাদের এক্সটার্নাল যেটা সিগন্যাল অ্যাপ্লাই করা হয়, তার জন্য এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? এটা বেসিক্যালি ভোল্টেজ দ্যাট ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য ট্রানজিস্টর বেস অ্যান্ড এমিটার টার্মিনালস।
ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল একটা পয়েন্ট। তো এই অবধি আমরা আগের দিন করেছিলাম, এবং এখান থেকে আমরা যে জিনিসটাকে প্লট করেছিলাম সেটা হচ্ছে কারেন্ট গেইনকে প্লট করেছিলাম। কারেন্ট গেইনটাকে আমরা ডিটারমাইন করেছিলাম, যেটাকে আমরা আলফা দিয়ে বলেছিলাম। ঠিক আছে? এই কারেন্ট গেইনটাকে আমরা কি হিসাবে লিখেছিলাম? আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, আউটপুট বাই ইনপুট। এবার এখানে আউটপুট কারেন্ট কোনটা আমি বললাম যে আমরা এই সার্কিটের ইনপুট হচ্ছে এই জায়গাটা, আউটপুটটা কোন জায়গায়? আউটপুটটা হচ্ছে এইখানে। এই কালেক্টর রেজিস্ট্যান্স, হ্যাঁ এইখানে কালেক্টর রেজিস্ট্যান্সের একপাশে আমাদেরকে কি করতে হয়? আউটপুটটা নিতে হয়। দিস ইজ মাই আউটপুট টার্মিনাল। ঠিক আছে? এখানে আমাদের আউটপুটটা থাকে। তো এই আউটপুটটা আমরা কিভাবে পাই, মানে এই আউটপুটটাকে আমরা কিভাবে দেখাই? আউটপুটের সাইডে কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট সাইডে কারেন্ট, দ্যাট ইজ আইসি বাই আইই। ঠিক আছে? দ্যাট ইজ আইসি বাই আইই। এইভাবে আমরা কারেন্ট গেইনটাকে দেখিয়েছিলাম, এটা আগের দিনে আমাদের পড়াশোনা করেছিলাম। এবার এটার উপর আমি একটু আজকে অ্যাডিশন করব। সেটা হচ্ছে, দেখো এই অবধি কারো কোনো অসুবিধা আছে? দেখো এই অবধি আগের দিন হয়েছিল, এবার আমি এখানে কিছু অ্যাডিশন করব। বলো। বলছি স্যার, এই যে ইনপুটটা মানে যেটা আমরা এক্সটার্নাল সিগন্যালটা অ্যাপ্লাই করলাম, ওই সিগন্যালটা অ্যাম্পলিফিকেশন হলো কোন জায়গাটা? অ্যাম্পলিফিকেশন বলতে দেখো, এটাকে তুমি ফার্স্টে এটাকে ভাবো যে এটা অ্যাম্পলিফিকেশন তো হচ্ছেই, অবশ্যই অ্যাম্পলিফিকেশন হচ্ছে, সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার বলবো এটাকে। তো অ্যাম্পলিফিকেশন হচ্ছে তুমি এখানে যে ইনপুটটা দিচ্ছ তার বেসিসে এখানে আউটপুটটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তার বেসিসে এখানে আউটপুটটা চেঞ্জ হচ্ছে, মানে ধরো তোমার এখানে একটা এটা হয়, এটা হচ্ছে কিরকম একটা ব্যাপার, একটা ফেজ শিফটিং থাকে। ঠিক আছে? ফেজ শিফটিং মানে এখানে যে ইনপুট ভোল্টেজের ওয়েভফর্মটা হয়, এখানে তার ইনপুট ভোল্টেজের ওয়েভফর্মটা একটা 180 ডিগ্রি ফেজ শিফট লক্ষ্য করা যায়। ঠিক আছে? এটা আমরা দেখতে পাই। ঠিক আছে? তো ওটা আমরা একটু পরে দেখছি। ঠিক আছে? ঠিক আছে, মানে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে তুমি একটা যদি এরকম একটা ভোল্টেজ শেপ দাও, এখানে ভোল্টেজ শেপটা অপোজিট হবে। প্রথম কথা অপোজিট হবে, আর দ্বিতীয় কথা বড় হবে। ঠিক আছে? সিম্পল কথা, এখানে যে কাজটা করে ট্রানজিস্টর সেটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন করে আইদার কারেন্ট অর ভোল্টেজ, নট দি পাওয়ার। মানে ইনপুট সার্কিটে যে পরিমাণ পাওয়ার যায়, ইনপুট পাওয়ার যেটা থাকে, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু আউটপুট পাওয়ার হয়। ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু আউটপুট পাওয়ার হয়। ঠিক আছে? এখানে আমরা কি করতে পারি? অ্যাট দ্য বেস্ট আইদার ভোল্টেজ ম্যাগনিফিকেশন করতে পারি অথবা কারেন্ট ম্যাগনিফিকেশন করতে পারি। তো আমরা এখানে বেসিক্যালি যেটা করি সেটাকে আমরা বলি কারেন্ট ম্যাগনিফিকেশন বা কারেন্ট গেইন, যেটাকে আমরা ক্যালকুলেট করলাম দেখো আলফা। সেটা হচ্ছে এখানে যদি এই ওয়েভ শেপে একটা কারেন্টের ফ্লো হয়, তো তার ম্যাগনিটিউডটা 180 ডিগ্রি ফেজ শিফটের সাথে। এর 180 ডিগ্রি ফেজ শিফটে কেন হচ্ছে আমি যেটা পরে বলছি। তো ধরো না, আপাতত বোঝো যে 180 ডিগ্রি ফেজ শিফটের সাথে তোমার এরকম একটা হায়ার পাওয়া যায়। ঠিক আছে? হায়ার ম্যাগনিটিউডের ভোল্টেজ কারেন্ট পাওয়া যায়। সেটা কি করে আসছে তার ডিটেলসটা এবার আমরা আস্তে আস্তে দেখছি। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এবার এখানে আমি দুটো পয়েন্টকে তোমাদের কাছে তুলে ধরবো। একটা হচ্ছে যে কালেক্টর কারেন্ট যেটা থাকে, ঠিক আছে, কালেক্টর কারেন্ট যেটা থাকে সেই কারেন্টটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করি। ঠিক আছে? ঠিক আছে? দুটো কম্পোনেন্টকে ভাগ করি। দ্যাট ইজ, এক নম্বর হচ্ছে কালেক্টর কারেন্টের একটা কম্পোনেন্ট আছে ডিউ টু এমিটার কারেন্ট বা এমিটার কারেন্ট কম্পোনেন্ট, ডিউ টু কারেন্ট ইন দি এমিটার সার্কিট। মানে ইট ইজ এ কম্বিনেশন। এক নম্বর হচ্ছে ডিউ টু দ্য কারেন্ট ইন দি এমিটার সার্কিট, আর দু নম্বর হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো, from base to collector, মানে দুটো কারণের জন্য কালেক্টর কারেন্টটা আসে। একটা হচ্ছে ফ্র্যাকশন অফ দ্য কম্পোনেন্ট ডিউ টু এমিটার কারেন্ট বা এমিটার সার্কিট, আর একটা হচ্ছে ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট ফ্রম বেস টু কালেক্টর। মানে ধরো এখানে আমি যদি এটাকে আমি একটা ফর এক্সাম্পল আমি যদি বলছি যে এটা যদি একটা পিএনপি ট্রানজিস্টর হতো, ফর এক্সাম্পল এটা যদি একটা পিএনপি ট্রানজিস্টর হতো, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কি পাচ্ছি দেখো, এই পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে এদিক থেকে যে কারেন্টটা ঢুকছে তার একটা ফ্র্যাকশন কালেক্টর দিয়ে যাচ্ছে। ঠিক আছে? উল্টো আমরা এনপিএন এর ক্ষেত্রে ঘটনাটা উল্টো হচ্ছে, বাট পিএনপি এর ক্ষেত্রে সেই কম্পোনেন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে? সো বোথ আর সেম, অসুবিধা কিছু নেই। তুমি এই সার্কিটটা যদি এই কারেন্ট গেইনের ইকুয়েশনটা যদি দেখো, এই কারেন্ট গেইনের ইকুয়েশনটা দেখে তুমি এটা বুঝতে পারছো যে আইসি ইজ আলফা ফ্র্যাকশন টাইমস আইই।
ঠিক আছে, এইটা হচ্ছে একটা সম্পর্ক যেটা আমরা এখান থেকে পাচ্ছি, যেটা আমরা এখান থেকে পাচ্ছি। আর সেকেন্ড মাইনরিটি ক্যারিয়ার মানে কি? মাইনরিটি ক্যারিয়ার মানে হচ্ছে তোমার ধরো এই বেস রিজিয়নে, ঠিক আছে, আমরা যদি পরের পেজে যাই, এই যে বেস রিজিয়নটা ছিল ফরসে, এটা হচ্ছে আমার কাছে একটা বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার। এবার যখনই আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব, ঠিক আছে, যখনই আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, কিরকম ভাবে, ধরো এই দিকে ছিল আইই, এদিকে ছিল আইবি, এদিকে ছিল আইসি, ঠিক আছে, আমি এই এনপিএন নিয়েই চলছি, আপাতত এনপিএন নিয়েই চলছি। তো যখন আমি এইখানে কি করেছিলাম, এখানে আমি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করেছিলাম, মানে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা তোমার ফোর্স আমি এখানে কানেকশন করেছিলাম। তো তুমি যদি এটাকে এনপিএন দেখো, তাহলে দিস ইজ আ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, ঠিক আছে। দেখো এনে আমি পজিটিভ, আচ্ছা এটা তো সরি, এটা তো তোমার ইয়ে হয়েছে, এটা তোমার এনপিএন ডায়োড। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই যে জাংশনটা রয়েছে, ঠিক আছে, এই যে পিএন জাংশনটা রয়েছে, এই পিএন জাংশনের ক্ষেত্রে রিভার্স বায়াস আছে, অবশ্যই রিভার্স বায়াস আছে। তো রিভার্স বায়াস যদি আমরা এই জাংশনটাকে করি, তো রিভার্স বায়াস করার অর্থটা কি, মানে এই যে জাংশনটা, আমি যদি এটাকে বলি কালেক্টর বেস জাংশন বা কালেক্টর জাংশন, কালেক্টর বেস জাংশনও বলা হয় অথবা কালেক্টর জাংশনও বলা হয়। এই কালেক্টর জাংশনটা কি আছে, রিভার্স বায়াস আছে, কালেক্টর জাংশনটা কি আছে, রিভার্স বায়াস আছে। তো রিভার্স বায়াস থাকলে রিভার্স বায়াস কন্ডিশনে কি হবে, রিভার্স বায়াস কন্ডিশনে এই বেসের মধ্যে যে মাইনরিটি ক্যারিয়ার আছে, বেসের মধ্যে যে মাইনরিটি ক্যারিয়ার আছে, তার মানেটা কি, বেসের মধ্যে যে মাইনরিটি ক্যারিয়ার আছে, দ্যাট ইজ ইলেকট্রন। কারণ বেসের মধ্যে বেসটা হচ্ছে পি টাইপ, এই ছবির সাপেক্ষে বেসটা হচ্ছে পি টাইপ, মাইনরিটি ক্যারিয়ারটাকে ইলেকট্রন। তো ইলেকট্রন গুলো কি করবে, রিভার্স বায়াস কন্ডিশনের জন্য এদিক থেকে এদিকে ট্রাভেল করতে শুরু করবে, এদিক থেকে এদিকে ট্রাভেল করতে শুরু করবে। এটা কার ফ্লো দেখাচ্ছি, এটা ইলেকট্রনের ফ্লো দেখাচ্ছি, ঠিক আছে। এই মাইনরিটি ক্যারিয়ারের জন্য কালেক্টরের মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে, কালেক্টরের কারেন্টের ডাইরেকশনটা উল্টো দিকে, আমি ইলেকট্রনের ফ্লোটা শুধু দেখাচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারলে যে কি কারণে সেকেন্ড পয়েন্টটা এলো, যে আইসি যে কালেক্টর কারেন্ট তার দুটো কম্পোনেন্ট হলো, একটা হচ্ছে আলফা আইই, দ্যাট ইজ ডিউ টু দ্য ফ্র্যাকশন অফ এমিটার কারেন্ট, আর একটা কম্পোনেন্ট আমরা পেলাম যেটাকে আমরা বললাম হচ্ছে, এক কথায় বলতে গেলে আমরা এটাকে এরকম নাম দিতে পারি, ধরো লিকেজ কারেন্ট আমরা বলতে পারি, আই লিকেজ। লিকেজ কারেন্ট কেন, তার কারণ হচ্ছে যখন এই যে জাংশনটা রিভার্স বায়াসড হয়ে পড়ে রয়েছে, সেই রিভার্স বায়াস জাংশনে কিছু তো বিতে কিছু এমিটার, বিতে কিছু তোমার মাইনরিটি ক্যারিয়ার থাকবে, মানে বিতে মাইনরিটি ক্যারিয়ার, পি টাইপের মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে ফ্লো হবে। মানে রিভার্স বায়াস কন্ডিশনে আমরা যে ডায়োডের যে ছবিটা এঁকেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে রিভার্স বায়াস কন্ডিশনে এইখানটাতে এখানে একটা ছোট অ্যামাউন্ট অফ কারেন্ট, লিকেজ কারেন্ট ফ্লো হয় এই জোনটাতে, ঠিক আছে। এই যে এই জায়গাটাতে আমরা রিভার্স বায়াসে ছোট একটা কারেন্ট দেখতে পেয়েছিলাম, দিস কারেন্ট ওয়াজ আওয়ার লিকেজ কারেন্ট, ঠিক আছে। তো এইভাবে দুটো কম্পোনেন্টে আমরা এটাকে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিউ টু দ্য এমিটার কারেন্ট আর ডিউ টু দ্য লিকেজ কারেন্ট। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো, কালেক্টর কারেন্টের দুটো কম্পোনেন্টে ভাগ করাটাকে বুঝতে পারলে কিনা বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ দেখো বুঝতে পারলে কিনা বলো, কিভাবে দুটো কম্পোনেন্ট এলো, হ্যাঁ কিভাবে দুটো কম্পোনেন্ট এলো বুঝতে পারলে কিনা বলো। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এখানে একটা, হ্যাঁ বলো আরেকবার, হ্যালো বলো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বলো, এটা যুক্তিগত ব্যাপার আছে, বলে দিন না। দুটো কারণের জন্য কারেন্টটা হচ্ছে, একটা হচ্ছে ডিউ টু এমিটার কারেন্টের ফ্র্যাকশন, আর একটা হচ্ছে ডিউ টু লিকেজ কারেন্ট। এমিটার কারেন্টের ফ্র্যাকশন মানে কি, ধরো এই এমিটার কারেন্টের আমরা যে ইকুয়েশনটা বার করেছিলাম আলফা কারেন্ট গেইন, দ্যাট ইজ আইসি বাই আইই, ঠিক আছে। তো এখান থেকে আইসি বাই আইই বার করেছিলাম, তো এখান থেকে আমরা এমিটার কারেন্টের জন্য একটা কালেক্টর কারেন্ট পাই, দ্যাট ইজ আইসি ইকুয়ালস টু আলফা ইনটু আইই। এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন থেকে আমরা পাচ্ছি। আর দু নম্বর কন্ডিশনটা কোনটা, যে বেস রিজিয়নে থাকা যে তোমার মাইনরিটি ক্যারিয়ার গুলো থাকবে, ডিউ টু রিভার্স বায়াস কন্ডিশন মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হওয়ার জন্য একটা লিকেজ কারেন্ট ফ্লো হবে, যেটা আমরা ডায়োডের ক্ষেত্রে দেখেছিলাম।
এটা তো একটা পিএন ডায়োড, তুমি যদি এদিকটা বাদ দিয়ে দাও এটা পিএন ডায়োড, পিএন ডায়োডটা রিভার্স বাস করলে তখন কি হচ্ছে, এই জন্য এটা লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে, তো সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে একটা জিনিস পয়েন্ট আমাদের নোট করতে হবে, যে যদি কোনো কারণে এই আইই কারেন্টটা জিরো হয়ে যায়, আমি যেরকম সার্কিট ডায়াগ্রাম এখানে ড্র করেছি, তো আইই কারেন্টটা জিরো হয়ে যাওয়ার মানে হচ্ছে আইসি কারেন্টটা লিকেজ কারেন্টের সমান হয়ে যায়, আইসি কারেন্টটা লিকেজ কারেন্টের সমান হয়ে যায়। তো এই কারেন্টটাকে তখন আমরা বলি আইসিবিও অর আইসিও। তোমাদের আগে বলেছিলাম আইসিবিও অর আইসিও। হোয়াট ইজ আইসিবিও? আইসিবিওটা হচ্ছে সেই লিকেজ কারেন্টটা, ঠিক আছে, যখন এমিটার কারেন্ট ইকুয়ালস টু জিরো। এমিটার কারেন্ট জিরো হয়ে যাওয়ার জন্য বেস টু কালেক্টর যে কারেন্টের ফ্লোটা হয়, ঠিক আছে, আইই বা এমিটার কারেন্ট জিরো হয়ে যাওয়ার জন্য বেস টু কালেক্টর যে কারেন্টের ফ্লোটা হয় সেটাকে বলা হয় আইসিবিও অর আইসি। তো এখান থেকে আমরা একটা রিলেশনশিপ এরকম লিখতে পারি যে আইসি ইজ ইকুয়ালস টু আলফা আইই প্লাস আইসিবিও। এবার আইইটাকে আমরা ওই আগের ইকুয়েশনে যেরকম ভাবে দেখিয়েছিলাম আইসি প্লাস আইবি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, প্লাস আইসিবিও এইভাবে লিখতে পারি। তো দুটো আইসি কে আমি যদি এক জায়গায় নিয়ে আসি, আইসি মাইনাস আলফা আইসি ইকুয়ালস টু আলফা আইবি প্লাস আইসিবিও। তো এখান থেকে যদি আমি আইসিটাকে কমন নিই, 1 মাইনাস আলফা ইকুয়ালস টু আলফা আইবি প্লাস আইসিবিও। এখান থেকে যদি আইসি বার করার চেষ্টা করি তাহলে আলফা বাই 1 মাইনাস আলফা আইবি প্লাস 1 বাই 1 মাইনাস আলফা আইসিবিও, ঠিক আছে। এবার জেনারেলি আমরা কি করি এই আইসিবিও কারেন্টটাকে নেগলিজিবল ধরে নিই, ঠিক আছে। এই আইসিবিও কারেন্টটাকে আমরা নেগলিজিবল ধরে নিই। কেন নেগলিজিবল ধরি? তার কারণটা হচ্ছে লিকেজ কারেন্টের পরিমাণটা ধর মাইক্রো অ্যাম্পিয়ারে বা এরকম খুব কম ভ্যালুর জন্য এটাকে নেগলিজিবল ধরে নেওয়া হয়, ঠিক আছে। কিন্তু আদারওয়াইজ আমাদের যদি কেউ কারেন্টের কোন একটা অঙ্কতে যদি এরকম আমাদের দেওয়া থাকে, আমরা প্রবলেম করব, সেখানে যদি আমাদের এইরকম আইসিবিওর ভ্যালু বলে দেওয়া থাকে তখন কিন্তু আমাদের এইভাবে বার করতে হবে, ঠিক আছে। তখন কিন্তু আমাদের এইভাবে এই ইকুয়েশনটাকে ডিরাইভ করতে হবে। ধরো কোন একটা অঙ্ক আমি এরপরে একটা অঙ্ক দেবো, ঠিক আছে, সেখানে দেখবে যে আইসি আইবি বা আইসিবিও এরকম তিনটে দেওয়া আছে, দিয়ে আলফার ভ্যালু বার করতে দিয়েছে প্রবলেমে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার একটা ব্যাপার হচ্ছে, দেখো তোমরা সবাই জানো যে একটা ইলেকট্রনিক্স এর ডিভাইসের সব থেকে বড় ইস্যু হচ্ছে কি বলতো? হিটিং, তাই না? তাই তো, একটা ইলেকট্রনিক্স ডিভাইসের সব থেকে বড় ইস্যু হিটিং। তো এই হিটিংটা কেন হয়? এই হিটিংটা হয় যখন আইসিবিওটা বেড়ে যায়, আইসিবিওটা ইনক্রিজ করে যায়। তার মানে কি, লিকেজ কারেন্ট যখন বাড়ে, একটা সার্কিটে যদি লিকেজ কারেন্ট বেশি হয়, ঠিক আছে, তো লিকেজ কারেন্ট বাড়ার সাথে সাথে আমাদের হিটিং কম্পোনেন্টটা ইনক্রিজ করতে থাকে, মানে একটা সার্কিটে একটা ডিভাইস হিটিং করতে থাকে। তো এটা আমার কাছে মানে অ্যাকসেপ্টেবল নয়। এর জন্য তাহলে কি হয়? এর জন্য তাহলে হয় টেম্পারেচার রাইজ হয়, টেম্পারেচার রাইজ হয়। তো কোন কারেন্ট বেশি হওয়ার জন্য টেম্পারেচারটা অ্যাকচুয়ালি রাইজ হচ্ছে? বিকজ অফ তোমার এই আইসিবিও বা লিকেজ কারেন্টের জন্য এটা হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা সিম্পল ইকুয়েশন, একটা সিম্পল ইয়ে তৈরি হলো। তো এখান থেকে আমরা কি করব, দেখো এই পেজটা সবাই একটু ভালো করে দেখে না, কারণ এখান থেকে একটা আমরা প্রবলেম করব। এইখানে যে সার্কিটটা আমি ড্র করেছি, এই সার্কিটটা অ্যাকচুয়ালি আমি ড্র করেছি হচ্ছে তোমার এই আইসি এইটা বোঝানোর জন্য, ঠিক আছে, আইসির কনসেপ্টটা বোঝানোর জন্য এই সার্কিটটা বেসিক্যালি ড্র করা হয়েছে আইসিটাকে বোঝানোর জন্য, যেখানে আমি এমিটার সার্কিটটাকে ওপেন রেখেছি, ঠিক আছে। এই সার্কিটটা তোমার এটাকে বোঝানোর জন্য করা হয়েছে। এটা তো ভেরি ইজি, যেটা আমরা ডেভেলপ করলাম এই ইকুয়েশনটা, এটা কোনো বড় ব্যাপার না। এখান থেকে আমাদের কিছু ছোট ছোট প্রবলেম করতে হবে, তাহলে আমাদের এই পোর্শনটা আমাদের একটু আইডিয়া হবে। দেখো, এতে কারোর কোনো অসুবিধা আছে জিজ্ঞেস করতে পারো। না স্যার। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা পরের স্লাইডে যাচ্ছি। এবার এখানে একটা প্রবলেম আমরা করবো, একটা কোশ্চেন আমরা নেব, ঠিক আছে। কোশ্চেনটা কি বলছে? বলছে এ বিজেটি হ্যাজ current gain of 0.98 in common base mode.
common base mode. The leakage current through the circuit বা through the device, তাই বলো, through the device is 10 microamperes. Is 10 microamperes. If base current is 100 microamperes, then find the value of collector current to the collector in the given mode. ঠিক আছে, দেখো কোশ্চেন বুঝতে পেরেছো? কোশ্চেনটা একবার পড়ে নাও, আমি একবার পড়ে দিচ্ছি, ভালো করে শোনো। বলেছে একটা বিজেটি আছে, সেই বিজেটির কারেন্ট গেইন দেওয়া আছে সিপি মোডে, মানে আলফা দেওয়া আছে। কত দেওয়া আছে? 0.98। দ্য লিকেজ কারেন্ট থ্রু দ্য ডিভাইস ইজ 10 মাইক্রোঅ্যাম্পিয়ার্স, মানে লিকেজ কারেন্ট মানে কি? আইসিবিও দেওয়া আছে কত? 10 মাইক্রোঅ্যাম্পিয়ার। ঠিক আছে। ইফ দ্য বেস কারেন্ট ইজ এট 100 মাইক্রোঅ্যাম্পিয়ার্স, বেস কারেন্ট দেওয়া আছে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার্স। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কালেক্টর কারেন্ট থ্রু দ্য কালেক্টর কারেন্ট কত হবে সেটা বার করতে বলেছে। এটা হচ্ছে আমাদের কাছে গিভেন ডেটা। তো এখান থেকে আশা করি তোমরা সবাই বার করতে পারবে। তো আগে যে ফর্মুলাটা আমরা তৈরি করেছিলাম সেই ফর্মুলাটার রেসপেক্টে এটাকে বার করতে পারা যাবে। তো এই মাত্র যে ফর্মুলাটা ডিভাইস করলাম সেই ফর্মুলাটাতে বসাও, সেই ফর্মুলাটাতে বসিয়ে তোমরা অ্যান্সারটা বার করো। পুটিং দ্য ভ্যালু এন্ড গেটিং দ্য অ্যান্সার। আইসি সমান সমান কি ছিল? আলফা বাই 1 মাইনাস আলফা ইন্টু আই পি, তাই তো, প্লাস 1 বাই 1 মাইনাস আলফা আইসি ডিও, তাই না? এটা ছিল তো। দেখো ইকুয়েশনটা দেখো, এটা আছে। এখানে ভ্যালুগুলো পুট করো, পুটিং দ্য ভ্যালু এন্ড গেটিং দ্য অ্যান্সার। কত অ্যান্সারটা হবে বলো। তোমাদের পরীক্ষায় কিন্তু সেম অঙ্ক থাকবে অ্যাজ ইট ইজ। যেরকম অঙ্ক আমি পড়াবো তোমাদের অ্যাজ ইট ইজ অঙ্ক থাকবে। ঠিক আছে, নতুন কিচ্ছু আসবে না, যেরকম দেওয়া থাকবে, যেরকম পড়াচ্ছি ঠিক সেরকমই থাকবে। তোমাদের কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এই অঙ্কটা পড়ো, কত ভ্যালু আসছে, কত অ্যান্সার আসছে বলো। সবার কাছ থেকে অ্যান্সার চাই, সবাই চেষ্টা করো, সবাই অ্যান্সার তৈরি করো। অঙ্কটা বোঝা গেছে তো? অঙ্কটা নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। বলো কি হবে অ্যান্সার বলো। স্যার আলফাটা কি 0.98 তো স্যার? 0.98। আচ্ছা, আলফাটা হচ্ছে 0.98। 0.98 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.98। আইবির ভ্যালুটা কত দেওয়া আছে? 100 মাইক্রোঅ্যাম্পিয়ার দেওয়া আছে, মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস 1 বাই 1 মাইনাস আলফার ভ্যালু দেওয়া আছে 0.98 ইন্টু আইসিবিওর ভ্যালু কত দেওয়া আছে? 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এবার এটা কত হচ্ছে বল। তোমরা মাইক্রোঅ্যাম্পিয়ারেও রেখে দিতে পারো, যা খুশি তোমাদের যা মনে হচ্ছে সেটা। তারপরে অ্যান্সারটা কত হচ্ছে বল। এটা ভেরি ইজি প্রবলেম, এখানে সেরকম কিছু শক্ত কিছু নেই। আচ্ছা, আমার হাতের লেখাটা কি খুব খারাপ হচ্ছে? এটা কি বোঝা যাচ্ছে না এই লেখাগুলো?
বলবি, খারাপ হলে বলবি, একটু ভালো ভালো করবো তাহলে। বলো, সলিউশন বলো, রেজাল্ট বলো। আমি আগের দিনই তোমাদের বলেছিলাম ক্যালকুলেটর ব্যবহার করবে না এই অঙ্ক করার সময় কেউ, ঠিক আছে? ডাইরেক্ট ভ্যালু বসাবে। দেখো এটা 98/0.02, তার মানে কত হচ্ছে 98/2, ঠিক আছে, ইন্টু 100 প্লাস 1/0.02, 0.02, ঠিক আছে, আর এখানে কত হচ্ছে ইন্টু 10, বাইরে 10⁻⁻6 না লিখে ডাইরেক্ট মাইক্রো অ্যাম্পিয়ার লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে কত হবে দেখো, 98 এর সঙ্গে কত, 98/2 মানে হচ্ছে 49, আর এটা হচ্ছে 4900, তাহলে 4900 প্লাস, দেখো এটা মানে কি, এটা মানে উপরে 100, নিচে কত আছে 2, তার মানে 2 এর সঙ্গে এটা কাটলে কত হবে 50, 50 আর এটা কত আছে 10 মানে 500, ঠিক আছে, তার মানে কত হচ্ছে 5400। বলো। স্যার বলছি স্যার ওটা 98 না 0.98? ওটা 98, ও সরি 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 সরি, হ্যাঁ 98, এই তো দেখ না, 98 তো হবে, 0.98/0.02 ছিল তো, দুটো পয়েন্টকে তুলে দিয়েছি, এটা 0.98, স্টেপ জাম্প করেছি, 0.02 ছিল তো এটা, তার মানে দুটো পয়েন্ট আমি তুলে দিতে পারি, 98/2 করতে পারি তো ডাইরেক্টলি। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট হ্যাঁ করতে হবে, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট করতে হ্যাঁ, হবে, হ্যাঁ। আর এখানে হ্যাঁ এটা 100 আছে, এখানে 10 আছে, ঠিক আছে। ক্যালকুলেশন দেখো, ক্যালকুলেটর লাগবে না কিন্তু, ভালো করে বোঝো আমি কি করার চেষ্টা করছি, তো সবাইকে বলছি ক্যালকুলেটরের পেছনে পড়ে থাকবে না, মুখে মুখে কোশ্চেন অ্যান্সার করবে, ঠিক আছে? মুখে মুখে কোশ্চেন অ্যান্সার না করলে কিন্তু হবে না। দেখো বুঝতে পারলে কিনা বলো, বোঝার কিছুই নেই, স্যার, বুঝতে ফর্মুলা, পেরেছি। হ্যাঁ ফর্মুলা বসিয়ে অঙ্ক, আবার বোঝার কি আছে? এবার দেখো যেটা বোঝার আছে সেটা করো। দেখো এখান থেকে আমি আরো একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে এইরকম, ধরো একটা কি মোড করছিলাম, কমন বেস মোড, তাই তো? একটা কমন বেস মোডে এরকম একটা ট্রানজিস্টরকে আমি কানেকশন করেছি, ধরো এই দিকে 12 বাইরের দিকে অ্যারো আছে, এই দিকে এরকম অ্যারো আছে। এবার ঘটনাচক্রে আমি কি করেছি, ঘটনাচক্রে আমি ধরো এটাকে এখানে একটা এরকমও করতে পারি, গ্রাউন্ডও করতে পারি, যেরকম খুশি, এখানে ধরো একটা গ্রাউন্ড করে দিয়েছি, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে, দিকে ঘাবড়াবে না, তাহলেই হবে। এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা উল্টো দিকে যে দিকে কারেন্টের ফ্লো আছে সেই অনুযায়ী দিয়ে এটা গ্রাউন্ড করা আছে, সিমিলার গ্রাউন্ডসে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, দিয়ে এখানে একটা এই ডাইরেকশনে সোর্স আছে, ঠিক আছে, দিয়ে এটাকে গ্রাউন্ড করা আছে। তিনটেকে গ্রাউন্ড করা বা তিনটেকে একসাথে জোড়া লাগানো একই ব্যাপার, ঠিক আছে। এবার যেটা যেটা বলে দেওয়া আছে, এটা আমরা কি জানি, আরসি বলে জানি, তাই তো? আরসির ভ্যালু বলে দেওয়া আছে, কত বলে দিয়েছে, 1.2 কিলো, 1.2 কিলো। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে এই ভোল্টেজ সোর্সটা কত আছে, 18 ভোল্ট, ভিসিসি আচ্ছা হচ্ছে 18 ভোল্ট। এখানে যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে তার ভ্যালু দেওয়া আছে আর ইকুয়ালস টু 1.5 কিলো ওহম, 1.5 কিলো ওহম। এইখানে যে ভোল্টেজ সোর্সটা আছে তার আছে 8 ভোল্ট, ডিই ধরে নাও 8 ভোল্ট আছে, ঠিক আছে। এবার কি ইনফরমেশন আর দেওয়া আছে, এখানে বলেছে যে আমরা জানি কালেক্টর কারেন্ট এদিক থেকে এদিকে যাবে, তো বলেছে ডিটারমাইন কালেক্টর কারেন্ট, আইসি ইকুয়ালস টু কত হবে, 1 নম্বর। 2 নম্বর বলেছে ভিসিবি, হোয়াট ইজ ভিসিবি, ভিসিবিটা হচ্ছে বেস টু কালেক্টরের ভোল্টেজ, দিস ইজ ভিসিবি। তো ওরা বার করতে বলেছে হোয়াট ইজ ভিসিবি, ভিসিবি কত হবে সেটাকেও ডিটারমাইন করতে বলেছে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে ভিবিইটা বলে দেওয়া আছে, ভিবিইটা কোনটা, এটা বেস পয়েন্ট, এটা এমিটার পয়েন্ট, ঠিক আছে, এটা বেস পয়েন্ট, এটা কালেক্টর পয়েন্ট, এটা বেস পয়েন্ট। ভিবিইটা গিভেন আছে, ভিবিইটা গিভেন আছে, কত গিভেন আছে, 0.7 ভোল্ট দেওয়া আছে, ধরে নাও 0.7 ভোল্ট ধরে নাও, ঠিক আছে। এবার আমাকে বার করতে বলেছে কালেক্টর কারেন্ট কত হবে, বেস কারেন্ট সিবি কত হবে, ঠিক আছে। আর এখানে পয়েন্ট টু বি নোটেড কি, এখানে আমাদের কিন্তু কোনো ইয়ে দেওয়া নেই, ঠিক আছে, ওই লিকেজ কারেন্টের কিছু ভ্যালু কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তো কারোর কোনো আইডিয়া কিভাবে করবো, দেখো কোশ্চেনটা বুঝতে পারলে কিনা বলো। এরকম একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেখানে এই প্যারামিটার গুলোর ভ্যালু দেওয়া থাকবে, বলবে ডিটারমাইন কালেক্টর কারেন্ট অ্যান্ড কালেক্টর টু বেস ভোল্টেজ, এটা কত হবে ডিটারমাইন করতে হবে।
তোমরা তো ট্রানজিস্টর মানে আশা করি ট্রানজিস্টর সম্বন্ধে পড়েছো আগে, সবারই মোটামুটি আইডিয়া তো রয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার। ট্রানজিস্টর সম্বন্ধে হ্যাঁ, তোমাদের স্যার। মোটামুটি, হ্যাঁ, তো এই ধরনের প্রবলেম তোমরা করেছো আগে? এত কঠিন করিনি। এটা কঠিন নয়, এটা সব সহজ অঙ্ক, ঠিক আছে? দেখো কিভাবে সহজ অঙ্ক সেটা বলছি, এটা কঠিন নয়, ঠিক আছে? এটা সহজ অঙ্ক। মেন হচ্ছে দেখো, তোমরা কেসিএল কেভিএল যেরকম ভাবে শিখেছিলে, কেসিএল কেভিএল, ঠিক আছে? এবার দেখো এই সার্কিটটার মধ্যে আমি সেই কেভিএলটাকে অ্যাপ্লাই করব, এই সার্কিটের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করব। কিভাবে কেভিএল অ্যাপ্লাই করব কেউ বলতে পারবে? দেখো এখান থেকে আমি দুটো সার্কিট ড্র করছি, এইটুকু পোর্শন নিয়ে একটা সার্কিট ড্র করবো আর এইটুকু পোর্শন নিয়ে আরেকটা সার্কিট ড্র করবো। দেখো এখানে আমি একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্ট্যান্স দেখালাম, একটা এই দিকে কানেকশন করা ভোল্টেজ সোর্স দেখালাম, আর এইখানে আরেকটা ভিবিই দেখালাম, এখানে একটা ভিবিই দেখালাম। এবার ভিবিই যে ভোল্টেজ ড্রপটা, সেই ভোল্টেজ ড্রপের তুমি একটা যে কোনো পোলারিটি হিসাবেও ধরতে পারো, বা তুমি অন্যভাবেও ধরতে পারো। অন্যভাবে মানে ধরো এই যে ভিবিইটা ইট ইজ অ্যাকচুয়ালি এন অপোজিং ইন নেচার। মানে ধরো এটা এইরকম আছে, এটা ছোট এটা বড়, ঠিক আছে? দিস ইজ ভিবিই। আর এটা দুটোকে আমি আলাদা করে শর্ট করে দিচ্ছি, এটাকে আর গ্রাউন্ড না করে, কারণ এই পয়েন্টটাকে আমি ধরো একটা কমন গ্রাউন্ড হিসেবে ইউজ করেছি। তো দিস ইজ ভিইই, এটা হচ্ছে কত 1.5 কিলো ওম, আর এটা হচ্ছে কত ভিবিই, ঠিক আছে? তো এই যে পোর্শনটুকু, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটুকুকে আমি এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে পারি, ঠিক আছে? দেখো এইখানে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট থিওরির একটা নেটওয়ার্ক আমরা তৈরি করতে পারছি, ঠিক আছে? তো এই ইকুইভ্যালেন্ট সার্কিট থিওরির নেটওয়ার্ককে আমরা যদি তৈরি করতে পারি, তো এখানে দেখো একটা জিনিস আমরা কি জানি, যে এইখান থেকে তো এমিটার কারেন্ট ফ্লো হচ্ছিল আইই, তার মানে এমিটার কারেন্ট এই দিক থেকে এদিকে ফ্লো হচ্ছিল, মানে এমিটার কারেন্ট এই দিক থেকে এদিকে এরকম ভাবে ফ্লো হচ্ছিল আইই। তাহলে আমাকে কেউ বলতে পারবে যে এই লুপটাতে যদি কেভিএল অ্যাপ্লাই করি, ভালো করে বোঝো কি বলছি, এই লুপটাতে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কেভিএল ইকুয়েশন কি লিখতে পারি? এই লুপে কেভিএল অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই কেভিএল, কেভিএল অ্যাপ্লাই করো, কি লিখতে পারি বলো? কেভিএল মানে কি? সামেশন অফ ভোল্টেজ ড্রপস ইনসাইড এ লুপ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তার মানে দেখো এখানে ভিইটা যদি আমি ধরি, তো ভিইটা একটা সোর্স, তার রেসপেক্টে ভিবিইটাও একটা ভোল্টেজ ড্রপ, আর এই রেজিস্ট্যান্সের মধ্যে এই পোলারিটিতে ভোল্টেজ ড্রপ হয়েছে। কারেন্ট যেদিকে এন্টার করে সেদিকটা পজিটিভ, অন্য দিকটা নেগেটিভ। তাহলে এখান থেকে যদি আমি একটা কেভিএল ইকুয়েশন লেখার চেষ্টা করি, সেটা কিরকম হবে? ভিইই দ্যাট ইজ ইকুয়ালস টু ভিবিই প্লাস আইই আর ই, ঠিক আছে? এখানে এইটা হচ্ছে আর ই। দেখো এই ইকুয়েশনটা বুঝতে পারলে কিনা বলো? সিম্পল একটা কেভিএল ইকুয়েশন আমি অ্যাপ্লাই করেছি। আমরা কিন্তু ট্রানজিস্টর পড়ছি, কিন্তু সেখানে একটা কেভিএল ইকুয়েশন অ্যাপ্লাই করছি, একটা ভেরি ইজি জিনিস, ঠিক আছে? ভেরি ইজি একটা ইকুয়েশন জাস্ট প্লট করলাম, কেভিএল ইকুয়েশন। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো? স্যার বলছি স্যার এখানে দুটো ব্যাটারির ভোল্টেজ সেম না, তাই তো? না, দুটো ব্যাটারি ভোল্টেজ সেম না। এখানে এটা হচ্ছে অ্যাকচুয়াল মানে ফিজিক্যাল ব্যাটারি হচ্ছে এটা, আর এটাকে আমি কনসিডার করেছি একটা ব্যাটারি ড্রপ হিসাবে, একটা ভোল্টেজ ড্রপকে আমি এখানে ব্যাটারি হিসেবে কনসিডার করেছি, ঠিক আছে? যাতে করে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি করতে পারি, এটা হচ্ছে কনসিডার করা। দেখো কারোর কোনো প্রশ্ন এই ইকুয়েশনটা নিয়ে? কারোর কোনো প্রশ্ন? আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পেরেছো, না হলে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? ঠিক সেরকম ভাবে এটাকে আমরা তো তোমাদের আগেই বলেছিলাম যে এটা হচ্ছে আমার কাছে কি সার্কিট ছিল, এমিটারের দিকটা ইনপুট সার্কিট ছিল। তো এটাকে ইনপুট সার্কিটের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে পারো, আর এদিকে একটা আউটপুট সার্কিট ছিল, সেই আউটপুট সার্কিটে এটাকে আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এবার আমি ড্র করছি। তো আউটপুট সার্কিটটাকে যদি আমি প্লট করতে চাই, ঠিক আছে, আউটপুট সার্কিটটাকে যদি আমি প্লট করতে চাই, তাহলে কিরকম প্লট করব? দেখো এখানে আরসি ছিল, তারপরে ছিল ভিসিসি, ঠিক আছে? এটাকে অপোজ করার জন্য এখানে আরেকটা ভোল্টেজ সোর্স আমি প্লট করতে পারি। এই ভোল্টেজ সোর্সটা কোনটা? ডিসিবি ভোল্টেজটা। ডিসিবি ভোল্টেজটাই আমরা এখানে এরকম ভাবে ভোল্টেজ সোর্সে অপোজিং ইন নেচারে ভোল্টেজ সোর্স হিসেবে দেখাতে পারি, ঠিক আছে? আর এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি হলো, এই ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে কোন কারেন্টটা ফ্লো হচ্ছে? বেসিক্যালি আইসি কারেন্টটা ফ্লো হচ্ছে। আইসি মানে এর মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে? আইসি কারেন্ট যাচ্ছে। এটা কি?
আরসি, এটা কি ভিসিসি। তাহলে এই সার্কিটের মধ্যে এবার যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, এই সার্কিটের মধ্যে এবার যদি কেভিএল অ্যাপ্লাই করি, কি লিখতে পারবো বলো? বলো এই সার্কিটের মধ্যে লুপ ইকুয়েশন কি হবে অ্যাপ্লাই কেভিএল? স্যার ভিসিসি স্যার ভিসি ভিসি, ভিসি নয় ভিসিসি, ভিসিসি, এটা ভিসিসি আছে। ইকুয়াল, হ্যাঁ স্যার, ভিসিসি ইকুয়ালস টু ইকুয়াল বলো। স্যার হচ্ছে যে ভিবি সিবি ভিসিবি প্লাস প্লাস আইসি আরসি, আরসি। হ্যাঁ আইসি আরসি, কারেক্ট, একদম ঠিক। দেখো এই লাইনটা যারা বুঝতে পেরেছো, এই লাইনটা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু খেলাটা জিতে গেছো। ঠিক আছে, যারা এই লাইনটা বুঝতে পারোনি আবার জিজ্ঞেস করো। ঠিক আছে, পয়সা দিয়ে পড়ছো, লজ্জা পাওয়ার কিছু নেই। এবার দেখো এইখানে এই দুটো ইকুয়েশন যদি তোমরা বুঝে থাকো, আর কিছু আমার করার নেই, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে। স্যার আমি একটা জায়গায় কথা বলি, আপনি যে ভেঙে এখানে যে এনেছেন না, ওটা কিভাবে ভাঙলেন? ওই উপরের ওই ছবিটা দেখে একটু বলে দিন তো। দেখো এখানে একটা সেখানে ভোল্টেজ লুপটা ড্রপ কোথায়? আমি দেখিয়েছি না, এখানে একটা ভোল্টেজ ড্রপ দেখিয়েছি তো, হ্যাঁ। ভিবি বলে এখানে একটা ভোল্টেজ ড্রপ দেখিয়েছি না, বেস থেকে এমিটারের মাঝখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে। তো বেস থেকে এমিটারের মাঝে যদি একটা ভোল্টেজ ড্রপ হয় তো সেটাকে আমি একটা ভোল্টেজ সোর্স হিসেবে দেখাতে পারি তো, একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করে দিতে পারি তো এটাকে। এটা আমি একটা জাস্ট ইকুইভ্যালেন্টলি ড্র করেছি তোমাদের কেভিএলটা বোঝানোর জন্য। ইনপুট সাইডের একটা ইকুইভ্যালেন্ট ড্র করেছি, মানে দেখো তুমি এইখানে একটা ভিবি ভোল্টেজ থাকা মানে কি, এখানে একটা ব্যাটারি রয়েছে। ঠিক আছে, এখানে একটা ব্যাটারি রয়েছে যেটা অপোজ করছে, এই ভোল্টেজটাকে অপোজ করছে। সিমিলারলি এদিকেও একটা ব্যাটারি রয়েছে যেটা এই ভোল্টেজটাকে অপোজ করছে, এরকম ভাবে। তাহলে এই সার্কিটটা, এখানে একটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি না, একটা লুপ আমরা দেখতে পাচ্ছি না, এখানে একটা লুপ আমরা দেখতে পাচ্ছি না, সেই দুটো লুপকে আমি ড্র করছি আলাদা করে, ইনপুট এবং আউটপুটের লুপ। দেখো এইগুলো হচ্ছে ক্রুশাল কনসেপ্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে খুব ক্রুশিয়াল কনসেপ্ট। এই জায়গাগুলো যদি ক্লিয়ার না থাকে ভবিষ্যতে আমরা কিন্তু এগোতে পারবো না। খুব ক্রুশিয়াল জিনিসগুলো কিন্তু করাচ্ছি। ঠিক আছে, আমার হাতে প্রচুর সময় আছে, যতবার খুঁজি তোমরা ততবার জিজ্ঞেস করো, আমি বলে দেবো। ঠিক আছে, রেকর্ডিং আছে, রেকর্ডিং নিয়ে চিন্তা নেই, কিন্তু রেকর্ডিং মাঝে মাঝে কেটে যাচ্ছে, এটাই আমার ভয় লাগছে। কালকে আগের দিন দেখলাম রেকর্ডিংটা কেটে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। তো দেখো এখানে আমরা এবার কি করব, এখানে এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো, কি এনজয় করবো। ঠিক আছে, এবার ভ্যালুগুলো বসাও। এই ভিই কত আছে? 8 ভোল্ট, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। ঠিক আছে, তাহলে ইকুয়েশন 1টা যদি আমি করি, ইকুয়েশন 1টা যদি করি কি হবে? ইকুয়েশন 1 এ দেখো ভিই বলা আছে 8 ভোল্ট, 8 ইকুয়ালস টু ভিবিই দেওয়া আছে এটা 0.7 ভোল্ট। 4.86 আসছে, হ্যাঁ 4.86 হবে মনে হচ্ছে। হ্যাঁ করো করছি, আমি করছি, অসুবিধা নেই। আচ্ছা এখানে হচ্ছে কত আছে, রেজিস্ট্যান্সটা কত আছে? 1.5 কিলো, তাহলে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তো এখান থেকে দেখো, এখান থেকে আমার আই এর ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমার কি বেরিয়ে যাচ্ছে? আই এর ভ্যালুটা। তাহলে এটা হচ্ছে 7.3 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ ইকুয়ালস টু আই ই বেরোচ্ছে। বা এটাকে আমি যদি এরকম ভাবে লিখি, পয়েন্ট সরিয়ে দিই, তাহলে কত লিখতে পারবো? 73/15 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, এটা বেরোচ্ছে আই এর ভ্যালু। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে আমার তো এখানে আলফার ভ্যালু দেওয়া হয়নি। ঠিক আছে, আলফার ভ্যালু দেওয়া, আচ্ছা এটা কত আসছে? এটা ক্যালকুলেশন করলে কত আসছে একটু বল তো, একবার মিলি অ্যাম্পিয়ারে বল। এটা তো করতে হবে না, জাস্ট এটা যে ভ্যালু আসছে সেটা মিলি অ্যাম্পিয়ারে বল কত হচ্ছে, তাহলেই হবে। স্যার 4.86। 4.86, তাহলে 4.86 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে, এইটা আমার কারেন্টটা। তো এবার আমি কি করছি, এই যে ভ্যালুটা আমার বেরোলো সেইটা আমি এখানে বসিয়ে দেবো এই দ্বিতীয় ইকুয়েশনটাতে। ঠিক আছে, আচ্ছা এখানে তো আবার আইসি আছে, তো কি করা যেতে পারে? আচ্ছা এখানে আমি আরো একটা কনসিডারেশন করছি, আর একটা কেস বলছি। সেটা হচ্ছে যে আমরা জানি আইই সমান সমান আইসি প্লাস আইবি। ঠিক আছে, কিন্তু জেনে রাখবে যে আইবিটা খুব ছোট হয়, is very much less, IB is very less than IC, খুব ছোট হয়। তো আমরা আই এর যে ভ্যালুটা বেরোয় সেটাকেই প্রায় সমান সমান আইসির সাথে ধরতে পারি, আইসির সাথে ধরতে পারি যদি আমার কাছে সুযোগ না থাকে আইবি বার করার। ঠিক আছে, তো এইখানে এই ব্যাপারটাকে মাথায় রেখে আমাকে কি করতে হবে? দেখো এখানে আমার আইই বেরিয়েছে, তো এটাকেই ইকুয়ালস টু আমাকে আইসি ধরে নিতে হবে।
ধরে নিয়ে এইখানে ভ্যালুটা বসিয়ে দিতে হবে, সেখান থেকে আমাকে ভিসিবিটাকে বার করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাতে দেখো ভিসিসি দেওয়া আছে 18 ভোল্ট, ভিসিবিটা আমাকে বার করতে হবে, আইসিটা আমি আই এর সাথে ইকুয়াল করে নিয়েছি কারণ আইবি বার করার এখানে কোনো উপায় নেই, প্রায় ক্লোজ টু ইকুয়াল আমি এটা করতে পারি। তার মানে এখানে কত লিখতে পারি 4.86 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু আরসি, আরসি কত দেওয়া আছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তো এখান থেকে বলো ভিসিবি কত হবে, ভিসিবি সমান সমান 18 মাইনাস এই দুটো গুণ করতে হবে, এনজয় করে গুণ করে বলো কত হচ্ছে 4.86 ইন্টু 1.2, এটা কত হচ্ছে বলো। 18 থেকে এটা গুণ করো, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4.8। হ্যাঁ বলো। বলছি স্যার ওই যে 18 ইকুয়াল টু ভিসিবি, ও আচ্ছা আচ্ছা, কালেক্টর কারেন্টটা ওই এমিটার কারেন্টের সঙ্গে ইকুয়াল করে দিয়েছি। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ইকুয়াল করে দিয়েছি। তার কারণ হচ্ছে এখানে বেস কারেন্ট বার করার কোনো উপায় নেই, আর এখানে যদি বেস কারেন্টটা বারও করতাম সেটাও খুব কম হতো, মানে এটা ধরো মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে হয়, এটা হয় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, আর এটা হয় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। তাহলে বুঝতে পারছো মাইক্রো অ্যাম্পিয়ার মানে 1000 ভাগের 1 ভাগ, মানে একটা যদি 1000 থাকে, ধরো সাপোজ বলছি যে 1000 মিলি অ্যাম্পিয়ার, ঠিক মানে 1000, ধরো সাপোজ বলছি 1000 অ্যাম্পিয়ার, ঠিক আছে, যে 1000 অ্যাম্পিয়ারের মিলি অ্যাম্পিয়ারের সাপেক্ষে 1000 মিলি অ্যাম্পিয়ার 1001 মিলি অ্যাম্পিয়ারের কোনো ফারাকই নেই, ঠিক আছে, ভেরি স্মল। তো আমি ওটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি আই হিসাবে, ঠিক আছে, এইটুকুকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, মানে কোনো ডিফারেন্সই নেই এক কথায়, মানে থার্ড ডিজিটে গিয়ে লাস্ট ডিজিটে চেঞ্জ হবে। বুঝতে পারছো কি বলতে চাইছি, কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হবে না। হাজারে যদি 1 চেঞ্জ হয় সেটা খুব সিগনিফিকেন্ট নয়। আর বলো এটা কত হচ্ছে তাহলে ভিসিবি ভ্যালুটা। এই অঙ্কটা আমাকে করাতেই হতো, তার কারণ হচ্ছে এখান থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো কারোর কোনো আপত্তি, কারোর কোনো অসুবিধা? ভ্যালুটা কত হচ্ছে রে? ওটা 18 তো স্যার। 18 মাইনাস 4.86 ইন্টু 1.2, এটা কত হচ্ছে বল আমাকে। স্যার 13 পয়েন্ট সামথিং কিছু আসছে। 13 আসছে। 13 পয়েন্ট স্যার, সামথিং বললে হবে, রেজাল্টটা বল। স্যার 13 পয়েন্ট স্যার 832। আর একজন কেউ বলো তো। 49 এসেছে, হ্যাঁ 12.49 এসেছে আমার। 12.49 এসেছে, আমারও ওরকমই এসেছে, 12.16 মতো এসেছে আমার। ঠিক আছে, এরকম একটা অ্যান্সার আছে, দেখবে ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে কাকু, দেখো ঠিক আছে, 12.16 আমার কাছে অ্যান্সার আছে। ঠিক আছে, তো অঙ্কটা বুঝতে পারলে তো? দেখো পছন্দ হয়েছে? দেখো তাহলে আমি, দেখো এটা বুঝতে পারলে কিনা বলো, সবাইকে জিজ্ঞেস করছে একবার। সবার আইডিয়া হলো অঙ্কটা কিরকম করে করা গেল? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের করতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, জিজ্ঞেস করো, অঙ্কগুলো করো, চাপ নেই। দেখো দেখো এটা হয়ে গেলে নেক্সট, দেখো নেক্সট যাবো। হ্যালো, হ্যাঁ চলো নেক্সট যাই। নেক্সট আমরা স্যার যে 1 জিনিসটা মিনিট দেখব- স্যার, 1 মিনিট, 1 এক মিনিট। মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। নেক্সট দেখো, যাবো 1 মিনিট। আচ্ছা স্যার 1 মিনিট। হ্যাঁ 1 মিনিট, অবশ্যই 1 মিনিট।
স্যার বলছি যে স্যার যখন এই আইসি বের করতে পারবো না তখন হচ্ছে যে যেটা বেরাবে কারেন্ট সেটার সমান ধরবো, তাই তো? না, আইই আর আইসি হচ্ছে কাছাকাছি, ঠিক আছে, ভ্যালু। তো তোমরা ওই দুটোকে ইকুয়াল ধরতে পারো, ঠিক আছে, ওই দুটোকে তুমি ইকুয়াল ধরতে পারো। আইই আর আইসি হচ্ছে কাছাকাছি ভ্যালুর জন্য ইকুয়াল ধরতে পারো। আচ্ছা স্যার। ধরতে পারো, অসুবিধা নেই। দেখো, আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখবে। দুটো অঙ্ক থেকে অন্তত এটা থেকে তো শিখলে খানিকটা। আচ্ছা। আচ্ছা স্যার, আপনি যে এখানে ছবিটাতে ভি ডবল ই যেটা আছে স্যার, এখানে তো ব্যাটারি পজিটিভ টার্মিনালটা নিচের দিকে করেছেন, তাহলে তো স্যার মানে এখানে তো আমার নেগেটিভ আসার কথা। কেন নেগেটিভ আসবে? এইটাই তো প্রথম দিন বলেছিলাম, এইটাই আমি প্রথম দিন বলেছিলাম। দেখো, এই যে এনপিএন ট্রানজিস্টর ছিল, হ্যাঁ এনপিএন ট্রানজিস্টর ছিল, এই জাংশনটাকে কি বলেছিলাম? ধরো এটা এমিটার আছে, তাহলে এটাকে যে এমিটার জাংশন বলেছিলাম, আর এইটাকে কালেক্টর জাংশন বলেছিলাম, ঠিক হ্যাঁ আছে? স্যার। মনে থাকবে, দেখবে কালেক্টর জাংশনকে আমাকে রিভার্স বায়াস করতে হয়েছিল, আর এমিটার জাংশনকে আমাকে ফরওয়ার্ড বায়াস করতে হয়েছিল। তাহলে এমিটার জাংশন যদি ফরওয়ার্ড বায়াস করতে হয়, ফরওয়ার্ড বায়াস করা মানে কি? পি তে পজিটিভ, এন এ নেগেটিভ। তার মানে এন এ নেগেটিভ মানে এন এ ব্যাটারির মাইনাস পোর্টটাকে ঠেকাতে হবে, নাহলে হবে না। ও এন আচ্ছা এ আচ্ছা। ব্যাটারির নেগেটিভ পোর্টটাকে ইলেকট্রিক্যালের ঠেকাতে অঙ্ক হবে। করার সময়, ইলেকট্রিক্যালের অঙ্ক করার সময় এটাকে তখন নেগেটিভ ধরতে হবে না? ইলেকট্রিক্যাল অঙ্ক মানে বুঝতে পারলাম না। মানে সার্কিট থিওরির অঙ্কগুলো করার সময় তখন কেসিএল অ্যাপ্লাই করলে এটাকে না কোনো সময় নেগেটিভ হবে না এটা? নেগেটিভ কেন ধরবে? নেগেটিভ তো ধরার প্রশ্নই নেই। আমরা যখন সার্কিট অপারেশনটাকে বুঝতে চেষ্টা করেছিলাম, তখন আমরা আবিষ্কার করেছিলাম যে আইই সমান সমান আইসি প্লাস আইবি। তার মানে এই আইসি আর আইবি দুটো অ্যাড হয়ে আইই হবে। তাহলে আইই যেদিকে ডাইরেকশন হবে, সেই ডাইরেকশনটাই তো এখানকার ব্যাটারিটাকেও সেম ডাইরেকশনে হতে হবে, নাহলে তো উল্টো হলে তো অপোজ হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। বুঝতে পারছো? ধরো এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটাই আইসিটা সাপ্লাই করছে, আর এই সোর্সটা অ্যাকচুয়ালি এই আইইটাকে সাপোর্ট করছে। তুমি যদি এই ব্যাটারিটাকে উল্টো করে লাগিয়ে দাও, তাহলে তো রিভার্স বাস হয়ে যাবে। সেটা রিভার্স বাস হয়ে গেলে তার অ্যাক্টিভ জোনে থাকবে না। দুটোকে আমি একবার বলেছিলাম না যে দুটো যদি সুইচ অফ, দুটো যদি রিভার্স বাস হয়ে যায়, এটাও রিভার্স বাস করে দিয়েছো, এটাকেও রিভার্স বাস করে দিয়েছো, তো ডিভাইসটাই সুইচ অফ হয়ে যাবে, কাট অফ। কাট অফ রিজন হয়ে যাবে, তখন তার সুইচ তো কাজই করবে না। বুঝতে পারছো? স্যার বুঝতে স্যার, পেরেছি। বৃষ্টি তার হচ্ছে? মানে স্যার এই নিচে যে কটা গ্রাউন্ডেড দেখানো হচ্ছে তাহলে শর্ট করা আছে, তাই তো? অ্যাকচুয়ালি শর্ট করে একটা সিঙ্গেল গ্রাউন্ড আছে, ঠিক আছে, শর্ট করে একটা সিঙ্গেল গ্রাউন্ড আছে। এইরকম নানা রকম ছবি থাকবে, ঠিক আছে, ঘাবড়াবে না, লজিকটা স্যার সেম। আমি ওইটার কারণেই বুঝতে পারিনি জিনিসটা, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই তিনটেকে এক জায়গায় শর্ট করা আছে, কারণ এরকম প্রবলেম থাকবে, এইরকম কোশ্চেনই তোমাদের আসা উচিত যে কেন তিনটেকে আলাদা করা আছে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি বলো। এরকম গ্রাউন্ড করে দেওয়ার মানেটা কি? এরকম মানে প্রত্যেকটা ইলেকট্রনিক সার্কিটে গ্রাউন্ডেড থাকে, দেখবি নেগেটিভ পোর্টটা। ওই সেই শর্ট সার্কিট যাতে না হয়ে যায়, না, প্রচুর লিকেজ ভোল্টেজ অ্যাভয়েড করার চলে। জন্য, অ্যাকচুয়ালি লিকেজ অ্যাভয়েড করার জন্য। দেখ, এই সার্কিটে লিকেজ দেখানো নেই, ঠিক আছে, লিকেজটা যাতে গ্রাউন্ডেড হয়ে যায় সেইটার জন্য, ঠিক আছে, অ্যাকচুয়ালি লিকেজ কারেন্টটা অ্যাভয়েড করার জন্য, কারণ ইলেকট্রনিক সার্কিটে লিকেজ একটা বড় ফ্যাক্টর, তো ওটা অ্যাভয়েড করার জন্য গ্রাউন্ডিং করা হয়। বলছি স্যার, হ্যাঁ এই বলো। যে মানে ভিসিবিটা বেরোলো, এই যে 12.16 ভোল্ট, এটা তো অনেক হাই, মানে ভিসিসি অ্যাপ্লাই করছে 18 আর ওখানে ড্রপ হয়ে যাচ্ছে 12 ভোল্ট। মানে ড্রপ হয়ে যাচ্ছে প্রচুর তো। এখানে ডিভাইসের মধ্যে ড্রপ হচ্ছে, এটা ডিভাইসের মধ্যে ড্রপ হচ্ছে হবে না, কারণ এটা তো রিভার্স বায়াস, তো এই জাংশনটা তো রিভার্স বায়াস। যদি রিভার্স বায়াস বলি তো এত ভোল্টেজ আসছে, আর এখানটা দেখ এটা ফরওয়ার্ড বায়াস হয়ে রয়েছে বলি তো এখানে 0.7 ভোল্ট হচ্ছে। 0.7 ভোল্ট কেন? তো সঙ্গে সঙ্গে বুঝতে হবে এটা রিভার্স, এটা ফরওয়ার্ড বায়াস আছে। ফরওয়ার্ড বায়াস মানে কি? এই যে কারেন্টটা আমরা ড্র করেছিলাম, নিজে হাতে তোরা ড্র করেছিলি সবাই, মনে করে দেখ, এইটা 0.7 ভোল্ট ছিল, ঠিক আছে, এটা 0.7 ভোল্ট ছিল। এখান থেকে তো আমরা বুঝতে পারছি যে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যখনই চলে যাবে 0.7 ভোল্ট এখানে ড্রপ হবে। যে জাংশনটা ফরওয়ার্ড বায়াস থাকবে তার অ্যাক্রস আমি 0.7 ভোল্ট ধরতে পারবো। যে জাংশনটা রিভার্স বায়াস হবে সেটা আমি জানি না কত হবে, সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। অ্যাকচুয়াল ভোল্টেজ ড্রপ সেখানে কত হবে সেটা এরকম একটা সার্কিট থেকে আমাকে ডিটারমাইন করতে হবে। আশা করি বোঝা গেছে। ইট ওয়াজ এ গুড ডিসকাশন। এবার আমরা চলে আসি একটা নতুন টপিকে, ঠিক আছে, যেটা হচ্ছে দেখো
আমরা যে সার্কিট, আবার আমরা সার্কিটটায় ফিরে যাচ্ছি, ঠিক আছে? দেখো সার্কিটটা যদি আমরা ফিরে যাই, সার্কিট আমাদের বলেছে যে তোমরা এইভাবে আঁকো। একটু চমকাচ্ছে, খুব ভয় করছে, নতুন ল্যাপটপ তো। এইখানে চার্জে দিয়েছি। আচ্ছা এইখানে দেখো, এইখানে আমাদের এমিটার, ও বাবা খুলে দিই, এক মিনিট, কারেন্ট চলে গেলে মুশকিলে পড়ে যাবো। আচ্ছা দেখো, এইদিকে ছিল এমিটার কারেন্ট, এদিক দিয়ে আসছিল কালেক্টর কারেন্ট, এদিক দিয়ে আসছিল বেস কারেন্ট। কিছু জিনিস মুখস্থ করবে না, মুখস্থ করলে না আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। মুখস্থ করবে না কিন্তু কোনো জিনিস, আমি মুখস্থ করি না, তোমরাও করবে না, খুব বাজে অভ্যাস। কি স্যার? এদিকে হ্যাঁ, কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়, কিন্তু সবটা নয়, সবটা করে ফেললেই মুশকিলে পড়ে যেতে হবে, ঠিক আছে? তো দেখো এইটা হচ্ছে আমাদের বেসিক সার্কিটটা ছিল। এবার দেখো আমি বলেছিলাম এটা আমার কাছে ইনপুট সাইড, এটা আমার কাছে আউটপুট সাইড, ঠিক আছে? এবার এই ইনপুট আর আউটপুট নিয়ে এবার আমার চিন্তা, ঠিক আছে? ইনপুট আউটপুট নিয়ে কি চিন্তা, সেটা হচ্ছে যে এখানে একপাশে একটা ভোল্টেজ পাওয়া যায়, সেটা হচ্ছে ভিসি বলে, আর এখানে একটা ভোল্টেজ যেটা আমরা এইমাত্র ড্র করেছিলাম সেটাকে আমরা কি বলি, ভিসিবি বলি। এখানে এইমাত্র একটা ভোল্টেজ ড্র করেছিলাম সেটাকে আমরা কি বলি, ভিবিই বলি। এইখানে যে ভোল্টেজটা থাকে সেটাকে আমরা কি বলি, ভিইই বলি। এইখানে যে ভোল্টেজটা থাকে সেটাকে আমরা কি বলি, সিসি বলি, ঠিক আছে? এবার আমার বক্তব্য হচ্ছে আমরা দুটো ক্যারেক্টারিস্টিক্স প্লট করব। একটা ক্যারেক্টারিস্টিক্স কে বলবো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। দিস ইজ মাই বানান, তোমরা কিন্তু তোমাদের মতো অ্যাডজাস্ট করে নাও এটাকে। আর এদিকে আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স প্লট করব, তোমরা কিন্তু পুরোটা লিখবে। আমি বড় হয়ে গেছি, আমি পুরোটা লিখবো না। এবার দেখো, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে এই ইনপুট সাইডে কি কি প্যারামিটার দেখতে পাচ্ছ। ইনপুট সাইডে দেখো দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে ভিবিই আর একটা হচ্ছে আইই, ঠিক আছে? তো ভিবিই ভার্সেস আইই যে প্লটটা হয় এটাকে আমরা বলি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স প্লট, ঠিক আছে? সিমিলারলি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স প্লটটা কি হবে বলো দেখি, কে বলতে পারে? যে বলবে তাকে আমি একটা যেটা কিনে পাঠাবো আর কি, তার বাড়িতে শিফট করে দেবো। বলো ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে? স্যার ভিটিসি ভার্সেস আইসি। হ্যাঁ এরকম দেখো, বলো না, তুমি পেলে না, কারণ এটা মানে আইসি ভার্সাস ভিসি। ভিসি। না প্রথমে ভুল হয়ে গেলে হবে না, না না ভিসে ভুল হলে চলবে না, এই সমস্ত ভুল হলে দেওয়া যাবে না, হিটিং এর ব্যাপার আছে। সো ভিসিবি ভার্সাস আইসি। এবার দেখো তোমরা এই লজিকটা তো খুব ভালো করেই বুঝে গেছো যে যদি এটা এনপিএন ট্রানজিস্টর হয়, ঠিক আছে? স্যার অনেক করে বুঝিয়েছে যে যদি এনপিএন ট্রানজিস্টর হয় এবং তার অপারেটিং জোন যদি হয় অ্যাক্টিভ, তাহলে কোন জাংশনটা কি বায়াস, ঠিক আছে? এইটা ছিল আমার কাছে কালেক্টর জাংশন, এইটা ছিল আমার কাছে এমিটার জাংশন। আমরা জানি কালেক্টর জাংশন ইজ রিভার্স বায়াস, পিএন, থ্যাংক ইউ, রিভার্স বায়াস। আর এমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? এবার দেখো একটা ফরওয়ার্ড বায়াস জাংশনে তুমি যখনই ভোল্টেজটা একটুখানি বাড়াবে, মানে ধরো ভিবিইটা একটুখানি যদি ইনক্রিজ করে, ঠিক আছে? ভিবিইটা একটুখানি ইনক্রিজ করলে কারেন্ট আইইর ভ্যালু, ঠিক আছে? ভিবিইটা যদি তুমি একটুখানি বাড়াও তাহলে কারেন্ট আইইর ভ্যালু হঠাৎ করে অনেকটা বেড়ে যাবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই জাংশনটা রিভার্স বায়াস কন্ডিশনে আছে, ঠিক আছে? তার মানে একটুখানি তুমি যদি ভোল্টেজ বাড়াও, একটুখানি ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট এরকম বেড়ে যাবে, কারণ এটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে, ঠিক আছে? এবার এই কন্ডিশনটা কাকে বোঝায়? এই কন্ডিশনটা এটা বোঝায় যে ভিসিবির একটা ফিক্সড ভ্যালুর জন্য, সাপোজ এটা ভিসিবি সমান সমান 0 ভোল্ট ছিল, ঠিক আছে? মানে ভিসিবিটাকে কনস্ট্যান্ট রেখে, কি বলছি ভালো করে বোঝো, ভিসিবিটাকে কনস্ট্যান্ট রেখে আমি যদি ভিবিইটাকে একটুখানি বাড়াই, কি করে বাড়াবো? এই সার্কিটে একটা সাপোজ ধরো রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে যদি ভ্যারি করি তাহলে ভিইই থেকে আমি যে ইকুয়েশনটা প্লট করেছিলাম, ভিইই ইকুয়ালস টু ভিবিই প্লাস আইই আরই, ঠিক আছে? দিস ইজ মাই আরই, ঠিক আছে? আর এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে দ্যাট ইজ আইই। তাহলে আরইটাকে আমি যদি ভ্যারি করে দিই তাহলে কি হবে? ভিবিটাও ভ্যারি হয়ে যাবে। আর ভিবিটা যদি ভ্যারি হয়ে যায় তাহলে আইইটা কি হবে? আইইটা চেঞ্জ হয়ে যাবে, মানে হঠাৎ করে অনেকটা বেড়ে যাবে।
একটুখানি ভিবিই চেঞ্জ করলে আইই অনেকটা বেড়ে যাচ্ছে। কারণ কি, এই জাংশনটা স্যার বলেছে ফরওয়ার্ড বায়াস, এই জাংশনটা স্যার বলেছে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। কখন এটা ঘটনাটা ঘটছে? এই ঘটনাটা তখন ঘটছে যখন এই কালেক্টর বেস জাংশনে যে ভোল্টেজটা আছে সেই বেস জাংশন ভোল্টেজটা ফিক্সড আছে। তার মানেটা কি, এই যে কালেক্টর রেজিস্ট্যান্স এটাও আমি ফিক্স রেখেছি, এই যে কালেক্টরের অ্যাক্রসের ভোল্টেজ সেটাকেও আমি ফিক্স রেখেছি, ঠিক আছে। তো এইটা হলো ফার্স্ট কেস। এবার যদি আমি সাপোজ ধরো ভিসিবিটাকে একটুখানি বাড়িয়ে দিই, সে 10 ভোল্ট করেছে, তাহলে কারেন্টটা কি হবে? কারেন্টটা একটু উঁচু থেকে শুরু হবে, এরকম একটা পয়েন্ট থেকে শুরু হবে, দিয়ে এরকম ভাবে নেচারে কি হবে? নেচারে কোনো চেঞ্জ নেই। ভিসিবি ইকুয়ালস টু কত হচ্ছে? 10 ভোল্ট হচ্ছে, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু অফ ভিসিবি ভি বিই ভার্সেস আইই যে প্লট, সেটাকে আমরা বলি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এবার ভিসিবির ভ্যালুটা যদি আবার অন্য একটা ভ্যালুতে ফিক্স করে দিই, তার জন্য কারেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখো কারেন্টটা কোন দিকে চলে যাচ্ছে? টুয়ার্ডস দিস ডাইরেকশন ইমপ্রুভমেন্ট, এইদিকে মুভ করছে, এইদিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইদিকে যে মোশনটা, এটা অ্যাকচুয়ালি কি বোঝায় বলো তো? কেউ বলতে পারবে? স্যার কি শর্ট হয়ে যাচ্ছে টার্মিনালটা? শর্ট হয়ে যাচ্ছে টার্মিনালটা। এবার বল দেখি শর্ট হয়ে যাচ্ছে মানে কি? ইনপুট রেজিস্ট্যান্স ইজ শর্ট মানে রিডিউসিং, জিরো, মানে ইনপুট রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। ইনপুট রেজিস্ট্যান্স ইজ রিডিউসিং, রেজিস্ট্যান্স ইজ রিডিউসিং, কমে যাচ্ছে। ইনপুট রেজিস্ট্যান্স মানে কি? ইনপুট রেজিস্ট্যান্স মানে হচ্ছে ইনপুট সাইডের রেজিস্ট্যান্স। এই ইনপুট সাইডের রেজিস্ট্যান্সকে আমরা কিভাবে দেখাতে পারি? চেঞ্জ ইন ভিবিই বাই চেঞ্জ ইন আইই। মানে ধর এইখানে আমি একটা পয়েন্ট নিচ্ছি, খুব ভালো করে বুঝবে এই পয়েন্টটা, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝবে, কোনো দিকে তাকাবেন না, মোবাইলে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দাও। এইখানে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, এই পয়েন্টটা, ঠিক আছে। এই পয়েন্টের জন্য সাপোজ এখানে একটা ভোল্টেজ পেলাম ভিবিই 1। এবার এর জন্য আমি এদিকে একটা কারেন্ট পাচ্ছি, এর জন্য আমি এদিকে একটা কারেন্ট পাচ্ছি জিও। হলো এক মিনিট দেখছি, লাইট ফ্যান সব বন্ধ করে দিই। ও না, এক মিনিট। সমস্যা শেষ নাও। আচ্ছা দেখো, তো আমরা কোথায় ছিলাম? আমরা যেটা পড়ছিলাম, দাঁড়া এক মিনিট, লাইটটাকে একটু লাগাই, ঘরের মধ্যে কারেন্ট চলে গেছে। আর চলো তাও হবে। তো দেখো এখানে তাহলে আমরা এটা কি দেখলাম, যে এই চেঞ্জ ইন ইনপুট রেজিস্ট্যান্সটাকে কিভাবে বলতে পারি? যে চেঞ্জ ইন ভোল্টেজ বাই চেঞ্জ ইন আইই, চেঞ্জ ইন ভোল্টেজ বাই চেঞ্জ ইন আইই। চেঞ্জ ইন ভোল্টেজ বাই চেঞ্জ ইন আইই এটাকে আমরা যদি এই কার্ভের রেসপেক্টে প্লট করি, সাপোজ ধরো দিস ইজ ভিবিই 1, তো এই ভিবিই 1 এর জন্য একটা কারেন্ট আছে সাপোজ আইই 1। সেম সিচুয়েশনে দেখো দ্বিতীয় কারেন্টটার জন্য কি হয়েছে? ভোল্টেজটা কমে গেছে, ঠিক আছে, ভোল্টেজটা কমে গেছে। তার মানে কি? ডেল ভিবিই, ভিবিই 2 মাইনাস, মানে ভিবিই 1 মাইনাস ভিবিই 2, এই ডিফারেন্সটা কি হয়েছে? এই ডিফারেন্সটা রিডিউস করে গেছে, এই ডিফারেন্সটা দেখো কমে গেছে। এই যে এটা ভিবিই 2 যদি হয়, এটা দেখো কমে গেছে, ঠিক আছে। তো এটা তো কমে গেল, আমরা বুঝতে পারলাম। তো এক্ষেত্রে আমরা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ইনপুট সাইডে যে রেজিস্ট্যান্সটা থাকে, ঠিক আছে, সেই ইনপুট সাইডে রেজিস্ট্যান্সটা খুব কম হয়, ঠিক আছে। এই যে চেঞ্জ ইন ভিবিটা খুব স্মল হওয়ার জন্য, উপরেটা তো খুব স্মল চেঞ্জ হচ্ছে, এই স্মল চেঞ্জের জন্য এটা হচ্ছে আর কি, ঠিক আছে। যে মাইনাস যেটা আমরা কাজ করছি সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সাপোজ কিরকম বলবো, একটা সিঙ্গেল আই রেসপেক্ট, একটা ফিক্সড আই এর জন্য, ধরো একটা ফিক্সড আই ভ্যালুর জন্য, ঠিক আছে, একটা
ফিক্সড আইইর জন্য, দুটো নয়, সিঙ্গেল আইই ভ্যালুর জন্য। স্যার শুনতে বুঝতে পাচ্ছেন? পারছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, বলছি এইটা হলো শুধুমাত্র ওই কালেক্টর বেসের ভোল্টেজটা চেঞ্জ করার জন্য। এইটা শুধুমাত্র হলো যখন আমি কালেক্টর বেসের ভোল্টেজটা চেঞ্জ করলাম। এইটা হচ্ছে কালেক্টর বেসের ভোল্টেজটা 0 ভোল্টের জন্য হলো, আর এটা যখন কালেক্টর বেসের ভোল্টেজটা 10 ভোল্ট হচ্ছে। ঠিক আছে, মানে আমরা এখান আর থেকে এই স্যার একটা জিনিস কালেক্টর বেসের ভোল্টেজটা চেঞ্জ হলো ভিসিসি চেঞ্জ করার জন্য, হ্যাঁ, ভিসিসি না আরসিটা চেঞ্জ করার জন্য। আর আরএল তুমি যদি আরসিটা ভ্যারি করাও তাহলে আরসিটা, এটা আরসি, কালেক্টর রেজিস্ট্যান্স আরসি, আরসিটাকে চেঞ্জ করার জন্য, ভ্যারিয়েশন করার ঠিক জন্য। আছে। তো মোদ্দা কথা হচ্ছে এটাই যে কার্ভের যে স্লোপটা, সেই কার্ভের স্লোপটা রিডিউস হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে রিডিউস হচ্ছে না, কার্ভের স্লোপটা বেড়ে যাচ্ছে। তো স্লোপটা বাড়ার জন্য তোমার এখানে ইনপুট রেজিস্ট্যান্সটা ফল করছে বা ইনপুট রেজিস্ট্যান্সটা কম হচ্ছে, কারণ এখানে এই রেশিওটা বোঝানোর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এবার যদি তুমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা দেখো, মানে এইদিকে যদি তুমি ক্যারেক্টারিস্টিক্সটা প্লট করতে চেষ্টা করো, তাহলে কি হবে? তাহলে একটা জিনিস দেখো, যে পয়েন্টটা আমরা এখান থেকে নোট করতে পারি সেটা হচ্ছে যে প্রথমত ধরো কি বলবো, এই যে কালেক্টর জাংশনটা, এই কালেক্টর জাংশনটা আমার কাছে কি অবস্থায় রয়েছে? রিভার্স বায়াস কন্ডিশন আছে, তাই তো? তো কালেক্টর বায়াসে যদি রিভার্স কন্ডিশন থাকে, তাহলে বলো ভিসিবি যদি চেঞ্জ করি, তাহলে কি আইসির কোনো চেঞ্জ হবে? বলো, ভিসিবি চেঞ্জের জন্য কি আইসির কোনো অ্যাকচুয়ালি চেঞ্জ হবে কি? কারণ রিভার্স বায়াস তো। যদি একটা জাংশন, একটা ডায়োডকে আমি রিভার্স বায়াস কন্ডিশনে রাখি, তাহলে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে, মানে ভোল্টেজ চেঞ্জের সাথে সাথে কারেন্টের কি কোনো চেঞ্জ হয়? দেখো তো। এটা হচ্ছে সেই ক্যারেক্টারিস্টিক কার্ভটা একটা সার্টেন পয়েন্ট ডায়োডের জন্য। তারপর ব্রেকডাউন হয়ে যায়। মানে এইটুকু পয়েন্টের জন্য দেখো, খালি এইটুকু জোনের মধ্যে একটা চেঞ্জ আছে, এইটুকু জোনের মধ্যে, তারপর সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে। মানে ডায়োডটা যখন রিভার্স বায়াস কন্ডিশনে থাকে, তখন কিন্তু একটা জোনের জন্য চেঞ্জ হয়, তারপর কিন্তু সেটা ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, মানে একটা খুব কম কারেন্ট তার মধ্যে দিয়ে লিকেজ কারেন্ট ফ্লো হতে থাকে, খুব কম একটা ভ্যালুর কারেন্ট কিন্তু ফ্লো হতে থাকে। তার মানে হচ্ছে আমি এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছি, একটা পার্টিকুলার ভ্যালু অফ, সাপোজ এটা আমি একটা 1 দিচ্ছি, এটা সাপোজ 2 লিখছি, 3 লিখছি, ঠিক আছে, 4 লিখলাম, এরকম একটা পার্টিকুলার স্মল অ্যামাউন্টের চেঞ্জ হচ্ছে, কিন্তু তারপর থেকে সেটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা সে 1 to 2 ভোল্টের রেঞ্জে হবে, ঠিক আছে, লেস দ্যান 1 ভোল্ট। ঠিক আছে, ঠিক সেরকম এইটা কার জন্য হলো, এটা সাপোজ সে ধরে নাও। আচ্ছা, আরেকটা পয়েন্ট তোমাকে বলে দিই, যখন আমি ভিবিই ভার্সেস আইই প্লট করছিলাম, তখন ভিসিবিটাকে আমরা কনস্ট্যান্ট রেখেছিলাম। ঠিক সেরকম ভাবে যখন ভিসিবি ভার্সেস আইসি প্লট করব, তখন ভিবিইটাকে কনস্ট্যান্ট রাখবো। তার মানে এই যে কার্ভটা ড্র করেছি, এটা ভিবিইর একটা ভ্যালুর জন্য প্লট করেছি। ঠিক আছে, সে ধরে নাও এখানে ভিবিইর একটা ভ্যালু, সাপোজ ধরে নাও তুমি এখানে ভিবিই নয়, আমি একটু ভুল বলছি, ভিবিই নয়, আইই হবে। এখানে আমরা যে প্যারামিটারটা কনস্ট্যান্ট রাখি সেটা হচ্ছে আইই। এখানে যেটা কনস্ট্যান্ট রাখি সেটা হচ্ছে আইই, নট ভিবি, ভোল্টেজটা নয়, কারেন্টটা। ঠিক আছে, কারেন্টটাকে আমরা কনস্ট্যান্ট রাখি আউটপুটের জন্য। তো আইইটার একটা ভ্যালু সাপোজ ধরে নিচ্ছি আমি এখানে 0, ঠিক আছে, 0 অ্যাম্পিয়ার বা 0 অ্যাম্পিয়ার ধরে নিচ্ছি। এবার যখনই আমি এটার ভ্যালুটাকে আরেকটু বাড়ালাম, আইই ভ্যালুটা ধরো 0 থেকে 1 অ্যাম্পিয়ার করলাম, তখন এইরকম একটা কার্ভ পেলাম। তারপর দেখো আইইর আরেকটা ভ্যালুর জন্য এরকম একটা কার্ভ পেলাম, আইসির আরেকটা ভ্যালুর জন্য এরকম একটা কার্ভ পেলাম। মানে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, আইইর ভ্যালু 0 থেকে 1 অ্যাম্পিয়ার করেছি, আইইর ভ্যালু 0 থেকে 2 অ্যাম্পিয়ার করেছি, আইইর ভ্যালু 2 থেকে 3 অ্যাম্পিয়ার করেছি। সেক্ষেত্রে কি হয়েছে, সেক্ষেত্রে কার্ভটা শুধু উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে, কার্ভের কি হয়েছে দেখো, উপরের দিকে কনস্ট্যান্ট ভাবে উঠে গেছে। একটা সার্টেন জোন বাদ দিলে, এইটুকু জোন যদি আমি বাদ দিই, 0 থেকে 1 ভোল্ট পর্যন্ত একটা যদি জোন আমি বাদ দিই, বাকি পুরো কার্ভটা এই যে রেশিও বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, এটা এই কারেন্টটা দেখো থ্রু আউট কনস্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, এই কারেন্টের থ্রু আউট কনস্ট্যান্ট থাকা, কারেন্ট যদি থ্রু আউট কনস্ট্যান্ট হয়ে যায়, সেটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স টু বি ইনফাইনাইট। মানে এখানে যদি আমি আর আউট বার করার চেষ্টা করি, আর আউট মানে হচ্ছে ডেল ভিসিবি বাই ডেল আইসি। এবার ডেল আইসি মানে কি? ডেল আইসি মানে হচ্ছে চেঞ্জ ইন আইসি তো এখানে হচ্ছেই না, তার মানে এটা 0। তার মানে সামথিং ডিভাইডেড বাই
ধরো এখানে জিরো লিখবো না, সামথিং ডিভাইডেড বাই ডেল ভিসিপি বাই জিরো, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। ওই জন্য এই যে কানেকশনটা আমি ড্র করেছি ফর ভি, এটা কি মোড জানো, সিবি মোড। ফর সিবি মোড ইনপুট সার্কিটে যে রেজিস্ট্যান্সটা হয় সেটা একটু কম হয়, ঠিক আছে, লো ইনপুট রেজিস্ট্যান্স হয়, whereas আউটপুট রেজিস্ট্যান্সটা কি হয়, হাই হয়। আউটপুট রেজিস্ট্যান্সটা কি হয়, হাই হয় বা ভেরি হাই হয়। তাহলে দেখো এই দুটো পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা একটু বলবে আমাকে, ঠিক আছে। আমরা এখানে কি করলাম, এখানে একটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স প্লট করলাম, কিভাবে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স প্লট করলাম 1 নম্বর। দ্বিতীয়ত আউটপুট ক্যারেক্টারিস্টিক্স প্লট করলাম, কি লজিকে প্লট করলাম সেটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা ইনপুট রেজিস্ট্যান্স কে দেখলাম, সেটা কেন লো হলো বুঝতে পারলাম। আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে দেখলাম যে আউটপুট রেজিস্ট্যান্সটা কেন হাই হচ্ছে সেটা বুঝতে পারলাম। এইটা হচ্ছে আমাদের এই পেজটার আন্ডারস্ট্যান্ডিং। বলো, কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞেস করতে পারো। স্যার ওই আউটপুটের ওই জায়গাটা, ওইখানটা মানে কালেক্টর কারেন্টটা যেটা, সেটা তো মানে পরপর যত এমিটার কারেন্টটা বাড়াচ্ছি তত কালেক্টর কারেন্টটা বাড়ছে। কালেক্টর কারেন্ট বাড়ছে তো কালেক্টর কারেন্ট বেড়েছে তো। কালেক্টর কারেন্ট আগে ধরো এটা 1 অ্যাম্পিয়ারে ফিক্স ছিল। জিরো স্যার করলেন কেন? কোনটা জিরো করলাম কেন? ওই যে স্যার ডেল ভিসিবি বাই ডেল আইসি। হ্যাঁ, ডেল আইসিটা জিরো করলাম কারণ ডেল আইসিটা এইখান থেকে দেখো কনস্ট্যান্ট। তুমি এই কার্ভটার রেসপেক্টে ভাবো, ডেল আইসিটা এদিক থেকে এদিকে যত যাচ্ছ কনস্ট্যান্ট আছে তো। ডেল আইসির ভ্যালুর কোনো চেঞ্জ আছে কি? মানে ধরো ডেল আইসি এই পয়েন্টে, সাপোজ ধরো এটা একটা পয়েন্ট, এটা ধরো ভিসিবি 1, এটা ধরো ভিসিবি 2, তাহলে ভিসিবি 1 আর ভিসিবি 2 এর মধ্যে আইসির কোনো চেঞ্জই তো নেই। যদি চেঞ্জ না থাকে তাহলে সেটাকে আমরা কি লিখবো, জিরো লিখবো। আর চেঞ্জ আছে, খুব কম আছে, সেটা মাইনিউট লেভেলে আছে। বুঝতে পারলে কি বলতে চাইছি? দেখো মানে স্যার প্রথম দিক থেকে কনসিডার না করে মিডিলের যে কনস্ট্যান্ট রয়েছে ওই যে এরিয়াটাকে কনসিডার করলেন, তাই তো? আরেকবার বলো। স্যার বুঝি যে এই যে এখানে যে গ্রাফটা যে হালকা করে উঠে যে কনস্ট্যান্টটা হচ্ছে ওই জায়গাটাকে বাদ দিয়ে খালি কনস্ট্যান্ট এরিয়াটাকে ধরেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে, এক্স্যাক্টলি। দেখো তোমাদের একটা জিনিস বলি, আমি তোমাদের প্রথমে আমি একটা জিনিস বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে ট্রানজিস্টর অপারেশনের 3টে জোন হয়, ঠিক আছে। একটাকে আমরা কি বলেছিলাম, অ্যাক্টিভ রিজিয়ন, একটাকে আমরা কি বলেছিলাম, স্যাচুরেশন রিজিয়ন, একটাকে আমরা কি বলেছিলাম বলো, আরেকটা কি ছিল, কাট অফ রিজিয়ন, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যখন এমিটার কারেন্ট জিরো, তার মানে কি কাট অফ। তার মানে দেখো এই কার্ভটাতে এই যে কার্ভটা আমি লাস্টের কার্ভটা ড্র করেছি, এই কার্ভটা, ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি শোয়িং কাট অফ রিজিয়ন। মানে হচ্ছে দেখো এইখান থেকে তলার এই যে জোনটা, এই যে তলার জোনটা, পুরো জোনটা অ্যাকচুয়ালি কাট অফ কে বোঝাচ্ছে। সার্কিটটা, ডিভাইসটা কাট অফ হয়ে রয়েছে, দিস ইজ কাট অফ, ঠিক আছে। সেকেন্ড পয়েন্টটা দেখো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্যাচুরেশন মানে কি? স্যাচুরেশন মানে হচ্ছে এই যে জোনটা, এই যে মাঝখানে যে জায়গাটা রয়েছে, এই যে মাঝখানে যে জায়গাটা যেখানে অল্প মানে কালেক্টরের ভোল্টেজ বাড়ানোর পরেও অল্প একটু কালেক্টর কারেন্টের চেঞ্জ আসছে, মানে এই যে জোনটা যদি আমি একটা ডায়োডের রিভার্স বায়াস কন্ডিশনকে চেক করি, যেখানে ইনিশিয়ালি একটু ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে একটুখানি স্লোপ পাওয়া যায়, এখানে একটুখানি স্লোপ পাওয়া যাচ্ছে, এইটাকে বলে স্যাচুরেশন রিজিয়ন। আর এই স্যাচুরেশন রিজিয়ন থেকে আপ টু দিস পার্ট, ঠিক আছে, এই জোনটার মধ্যে কিন্তু ট্রানজিস্টর কাজ করে, এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, ঠিক আছে। ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তোমরা এখান থেকে একটা জিনিস তাহলে বুঝতেই পারছো যে কাট অফ মানে হচ্ছে সুইচ অফ, কোনো কাজ নেই। স্যাচুরেশন রিজিয়নে আমরা ট্রানজিস্টরকে অপারেট করাই না। স্যাচুরেশন রিজিয়ন হয়ে যাওয়া মানে তার আর কোনো সুইচের হিসেবে তার কোনো কাজ নাই, সে স্যাচুরেট করে গেছে, তার আর কোনো কাজ সেখানে সুইচ হিসেবে সে করতে পারবে না। কিন্তু আমরা ট্রানজিস্টরকে ব্যবহার করি কিসের জন্য, সুইচ হিসেবে ব্যবহার করার জন্য। তো দিস ইজ নট আ রিজিয়ন হোয়ার ট্রানজিস্টর ক্যান বি অপারেটেড, তো দ্য ওনলি রিজিয়ন লেফট ইজ দিস রিজিয়ন। এই জোনটাকে ভাবো, এই জোনটা কোনটা, যে দেখো এইটা হচ্ছে আমার কাছে স্যাচুরেশন রিজিয়ন, এই জোনটা। আর বাকি যে জায়গাটা বেঁচে আছে, সেই বাকি জায়গাটা হচ্ছে আমার কাছে অ্যাক্টিভ রিজিয়ন। দেখো বুঝতে পারলে কিনা বলো, ভেরি ইন্টারেস্টিং। ভেরি আউটপুট ক্যারেক্টারিস্টিক কে তো স্যার বলতে পারি অ্যাক্টিভ রিজিয়নে
ওয়ার্কিং, তাই তো? হ্যাঁ ওই তো আউটপুট, আমরা তো একটা ট্রানজিস্টরের আউটপুটটাই তো চেক করব। হ্যাঁ স্যার। আমি তো কোনো একটা ডিভাইস থেকে কি আউটপুট পাচ্ছি সেটাকেই তো চেক করব। আর এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ট্রানজিস্টরের যে অপারেটিং রিজিয়ন গুলো, এটা কিসের অপারেটিং রিজিয়ন? আউটপুটেরই তো অপারেটিং রিজিয়ন। হ্যাঁ স্যার। আউটপুটটা কোথায় কিভাবে ভ্যারি করছে, ঠিক আছে? ইন্টারেস্টিং না জিনিসটা, কত সুন্দর না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা দেখো এই জায়গাটা তোমরা যদি বুঝতে পারো, তোমাদের কাছে ট্রানজিস্টরটা কিন্তু মানে সারা জীবনের মতো পরিষ্কার হয়ে যাবে। জীবনে কোনোদিন ট্রানজিস্টর নিয়ে ভুল হবে না। দেখো, যদি আমার আরেকবার বলার দরকার পড়ে পুরো প্রসেসটা আমি আরেকবার বলবো, কিন্তু এই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কিভাবে ডেভেলপ করলাম ফর ইনপুট সাইড, এবং সিমিলারলি কিভাবে আমি আউটপুট সাইডে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করলাম, এইটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, এইটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কনসেপ্ট আর কি। এই জায়গাটা যদি বোঝা যায়, বাদ বাকি গুলো খালি তো রিপিটেশন। আমি তো এখানে সিবি মোড করেছি, সিমিলারলি সিই মোড হবে, সিমিলারলি সিসি মোড হবে, ঠিক আছে? অল আর রিপিটেশনস। কিন্তু এইখানে যে কনসেপ্ট আমি অ্যাপ্লাই করে ইনপুট রেজিস্ট্যান্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স প্লট করলাম, কিভাবে আমি দেখালাম যে যেহেতু ইনপুট সাইডের ইনপুটে যে জাংশনটা আছে, দ্যাট ইজ আওয়ার কালেক্টর জাংশন, সরি দ্যাট ইজ আওয়ার এমিটার জাংশন, এমিটার জাংশনটা ফরওয়ার্ড বায়াস আছে, তাহলে ফরওয়ার্ড বায়াস থাকা মানে কি, একটা ডায়োডের ফরওয়ার্ড বায়াস হয় মানে হচ্ছে একটুখানি ভোল্টেজ বাড়ালে তার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো করে যাবে। তাই জন্য একটুখানি ভোল্টেজ যখনই বাড়িয়েছি কারেন্টের ফ্লো করে গেছে, মানে এটা খানিকটা ডায়োডের একটা, যখন আমি ইয়ে ক্যারেক্টারিস্টিক্স দেখতাম, ফরওয়ার্ড বাস ক্যারেক্টারিস্টিক্স দেখতাম, এটা ডায়োডের ফরওয়ার্ড বাস ক্যারেক্টারিস্টিক্স এর মতো। ঠিক সেম জায়গায় যখন আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স চেক করছি, কি পেলাম? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে ভিসিবি ভার্সাস আইসি। এবার ভিসিবি ভার্সাস আইসি তে কি ঘটনা ঘটছে আমরা দেখেছি যে ডায়োড যখন রিভার্স বাস কন্ডিশনে থাকে তখন ইনিশিয়ালি একটা লিকেজ কারেন্ট ফ্লো করে, তারপর থেকে সেটা ব্রেকডাউন হয়ে ম্যাক্সিমাম কারেন্টের দিকে এগিয়ে যায়। তো সেই জিনিসটাকে যদি আমাকে এখানে প্লট করতে হয়, তার মানে আই এর ভ্যালু একটা ফিক্সে রেখে যদি আমি ভিসিবিটাকে বাড়াই, তাহলে হোয়াট উইল হ্যাপেন? তাহলে একটা সময় পর্যন্ত খানিকক্ষণ খুব অল্প ভোল্টেজের জন্য 0 to 1 ভোল্টের জন্য কালেক্টর কারেন্ট ভ্যারি করবে, কিন্তু তারপরে আর কালেক্টর কারেন্ট ভ্যারি করবে না। কেন? জাংশনটা রিভার্স বায়াস হয়ে আছে। রিভার্স বায়াসের মধ্যে দিয়ে তো কারেন্ট ভ্যারি করবে না, কারণ হচ্ছে সেখানে যেটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটি দ্যাট ইজ বিকজ অফ মাইনরিটি ক্যারিয়ার, কেবলমাত্র লিকেজ কারেন্ট ছাড়া অন্য কোনো কারেন্ট নেই। তার মানে থ্রু আউট এক পুরো জোন পর্যন্ত আমরা এই নেচারটা দেখতে পাবো। তাহলে স্যার এই কার্ভটা কি আমার কমপ্লিট হলো, মানে এই কার্ভটা কি পুরোপুরি কমপ্লিট? কারণ এই কার্ভের এই নেচারটা তাহলে আমরা কোথায় পাবো? পাবো একটা জায়গায় গিয়ে ট্রানজিস্টরটা ব্রেকডাউন হয়ে যাবে, এই ব্রেকডাউনের পর থেকে এই কার্ভটা আবার এরকম ভাবে উপর দিকে উঠে যাবে, এইভাবে উপর দিকে কন্টিনিউড হবে। সেইটা আমি আর এখানে দেখাইনি, মানে এরপর থেকে এদিকে এরকম ভাবে উঠে যাচ্ছে একটা যখন ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এই কার্ভের ব্রেকডাউন স্ট্যাটাসটা আমি কিন্তু দেখাইনি, ঠিক আছে? কারণ ব্রেকডাউন স্ট্যাটাসটা দেখালে আর একটু বড় হয়ে যাবে। মানে আমি যদি দেখিয়েও দিই এখন কি আছে, কি আছে, পয়সা তো লাগছে না। এইখান থেকে এরকম এরকম, বুঝতে পারছো? এইটা হচ্ছে ব্রেকডাউন হয়ে গেছে। এবার দেখো দেখো। হ্যালো স্যার। বলো। স্যার বলছি অভিরুদ্ধ মনে হয় স্যার লেফট হয়ে গেছে, অভিরুদ্ধ মনে রিচার্জ শেষ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। তোমরা তো সারাদিন ক্লাস করছো। স্যার একদম ভালো নয় আজকে, হ্যাঁ ওয়েদারটা একদম ভালো নয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো না ভালো না। ঠিক আছে, আজকে আমরা তাহলে এখানে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তাহলে আমি একটা কাজ করছি, আজকে তাহলে আমি এখানেই স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এই অবধি আশা করি বুঝতে পেরেছো খুব ভালোভাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি তাহলে এখানেই স্টপ করে দিচ্ছি, কারণ ওয়েদার কন্ডিশন যেহেতু ভালো না, আমি আর এগোবো না, কারণ সবারই ইয়ে আছে। তো এই অবধি আশা করি অনেকটাই হলো আমাদের আজকে, ঠিক আছে? ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, ঠিক আছে? ওইদিকে কিছু প্রবলেম আর কিভাবে সার্কিট অপারেশন হলো, এটা আমাদের মোটামুটি জানা গেল। নেক্সট দিন কিন্তু আমাদের সেম ক্যারেক্টারিস্টিক্স ফর ভিসিসি, ঠিক আছে, সরি সিই মোড আর সিসি মোড আমরা করব। আর তার সাথে আরেকটা আমাদের দেখাতে হবে, সেটা হচ্ছে অপারেটিং পয়েন্ট বা কোসেন্ট পয়েন্ট, ঠিক আছে? কোসেন্ট পয়েন্ট বা অপারেটিং পয়েন্টে দেখতে হবে, যেটাকে আমরা বলি অপারেটিং পয়েন্ট, ঠিক আছে? এই অপারেটিং পয়েন্ট আমরা নেক্সট দিন তাহলে দেখবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? ঠিক আছে। একটু ভালো করে এই জিনিসগুলো রিভাইজ করো, ঠিক আছে? তোমাদের অনেকটা আইডিয়া হবে, ঠিক আছে? নেটওয়ার্কের কন্ডিশন স্যার খারাপ, অরণ্য বলছে রেকর্ডিংটা দিয়ে দিতে, রেকর্ডিং খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ দিয়ে দেবো রেকর্ডিং হচ্ছে, দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ বলো বলো আগের দিন কি স্যার বলো। বলছি স্যার আগের দিন আপনার রেকর্ডিং কেটে গেছিল?
রেকর্ডিং কেটে গেছিল, ঠিক আছে, 1.5 ঘন্টার পরে ওই ডিভাইসটা গরম হয়ে যায়, তো 1.5 ঘন্টার বেশি রেকর্ডিং করলে কেটে যায় আর কি, টেলিজেন্স থিওরেম মানে কেটে গেছে আর কি, বা পুরোটাই ছিল মানে 1 ঘন্টা আমরা ক্লাস নিয়েছিলাম, 1 ঘন্টা ও 45 স্যার মিনিট, তো বলছে 1 ওনার ঘন্টা রেকর্ড বুঝতে পারিনি। হ্যাঁ বলো। ওর স্যার নাকি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, ও আগের দিনের ক্লাসটাও নাকি ঠিক করে করতে পারেনি, তো ও রেকর্ডিংটা ঠিক আছে, চাইছিল। হ্যাঁ রেকর্ডিং দিয়ে দিয়েছি তো, দেখো ইউটিউব, দেখো ইউটিউবে অ্যাভেলেবেল করে দিয়েছি, ঠিক আছে, আজকেরটা আমি কারণ করে দিচ্ছি আমাকে বলছিল, খানিক। আমাকে ও এখনো মেসেজ করেছে, আমাকে বললো যে আমি কিছু শুনছি না ভাই। অসুবিধা নেই, অসুবিধা নেই, ঠিক আছে, কোনো ইস্যু নেই, ঠিক আছে।